আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের, শতকোটি দরুদ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা আজকে আমাদের সাপ্তাহিক দার্সে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজ আমরা কোরআন থেকে আলোচনা করব না, আজকে আমরা কিছু সাম্প্রতিক বিষয়ের উপরে আলোকপাত করব ইনশাল্লাহ। বিশেষ করে প্যালেস্তাইন, জেরুজালেম এবং পুরো কনফ্লিক্টের উপরে। তো এখানে বেশ আমরা আলোচনা করব একটু ভিন্নভাবে, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তো একটু বুঝতে হয়তো অনেকের সমস্যা হবে যারা নূতন, কিন্তু বিষয়টা একেবারে জটিল না, না বোঝার মতো না। প্রথমত কথা হচ্ছে যে এখানে আমাদের আজকের প্যালেস্তাইনের কনফ্লিক্ট যেটা, এটা বুঝতে গেলে আমাদেরকে একটু পিছনে চলে যেতে হবে। পিছনে মানে অনেকটাই পিছনে যেতে হবে, কিন্তু আমরা সেটা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে একটা মোটামুটি ভূমিকা, পুরো সাবজেক্টের একটা মোটামুটি ভূমিকা আমরা জেনে নেব ইনশাল্লাহ, তারপরে খুব ডিটেলস আলোচনা করব। তো আমরা জানি যে গত সপ্তাহ দুয়েক ধরে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তো যুদ্ধ বলবো না, মানে একপেশে যুদ্ধ বলা যেতে পারে, বা গণহত্যা। এখন এর মূল কারণটা কি? বিশেষ করে এই যুগে দাঁড়িয়ে, মানে এরকম একটা ছোট্ট একটা রাষ্ট্র যেটা জোর করে গঠন করা হয়েছে, তার এত শক্তি কোথার থেকে আসলো যে সে পুরো আরব দেশগুলোকে এভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছে, বা তারা একেবারে নিষ্ক্রিয় হয়ে বসে আছে। এর পিছনের কারণটা কি? এর পিছনের কারণ বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে এই যে ইসরায়েল যে রাষ্ট্রটা, এর অতীতে ফিরে যেতে হবে। প্রায় 200 বছর আগে থেকে এরা একটা মুভমেন্ট শুরু করে, এবং আরও এরা এখান থেকে, প্যালেস্তাইন থেকে বিতাড়িত হয় প্রায় 2400 বছর আগে। 2400 বছর বা এরকম আগে এরা এখান থেকে বিতাড়িত হয়ে যায়। তো তারপরে মোটামুটি 2000-এর বেশি বছর পরে এরা আবার ফিরে এসছে। ফিরে আসার পিছনে এদের যে কারণ সেটা বুঝতে হবে। আমরা জানি যে একটা খুব পপুলার একটা তত্ত্ব থাকে যে হিটলার নাকি তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে গ্যাস চেম্বারে দিয়ে মেরেছিল, ইত্যাদি ইত্যাদি। কিছু লোককে তো অবশ্যই মেরেছিল, কিন্তু যে ওরা হিসাবটা দেয় 60 লক্ষ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। কিছু লোককে হয়তো তারা মেরেছিল। এখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধে যে ব্যাপারটা ঘটলো, প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখলাম, আচ্ছা, অ্যাটম বোম ব্যবহার হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধে মূলত অটোমান যে এম্পায়ার ছিল, ওসমানী খেলাফত, এইটা এদের অনিচ্ছা সত্ত্বেও এরা জার্মানির সাথে সম্ভবত যোগ দিয়েছিল না প্রথম বিশ্বযুদ্ধে। তো এটা তো জার্মানির সঙ্গে ছিল, এবং সেখানে তাদের পরাজয় হয়। এবং সেই পরাজয়ের ব্যাপারটা এমন হয় যে জার্মানি, যে পুরো জার্মানি ছিল, জার্মানি কিন্তু সেই সময় সম্ভবত 2 ভাগে ভাগ হয়ে যায় না, একটা পূর্ব জার্মানি, একটা পশ্চিম জার্মানি। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই যুদ্ধে ওসমানী খেলাফত। ওসমানী খেলাফতের যে বিশাল ভূমি, তার দেখা যায় যে 90 ভাগ বেদখল হয়ে যায়। শুধুমাত্র যে তুরস্ক, বর্তমান যে তুরস্ক, সেই অংশটুকু তাদের হাতে থাকে। কিন্তু ঘটনাচক্রে সেই শেষ যে খলিফা সুলতান আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ, তাকে তারা হটিয়ে দিয়ে তাকে নির্বাসনে পাঠিয়ে দেয়, এবং সেখানে মুস্তফা কামাল নামে একজন চরম মানে মৌলবাদী, সন্ত্রাসবাদী, সেকুলার বলা যায় তাকে, মারাত্মক ধরনের ইসলাম বিদ্বেষী, সে ক্ষমতায় আসে, তাকে ক্ষমতা নিয়ে আসা হয়। এবং এসে সে ওই যে যতটুকু ভূমি বেঁচে থাকে
তুরস্কের মানে ওসমানী খেলাফতের, সেটাকেও সে এমনভাবে সেকুলারাইজ করে, মানে সেকুলারাইজ বলা যায় না, এটাকে সম্পূর্ণ মানে ইসলাম এবং মুসলমানদের বসবাসের অনুপযোগী করে দেয়। সেখানে আজান দেওয়া তারা বন্ধ করে দেয়, কোরআন পড়া আরবিতে বন্ধ করে দেয়, এবং তাদের স্ক্রিপচার যেটা লেখা হতো তার্কি ল্যাঙ্গুয়েজ মানে আরবি লেটার দিয়ে, সেটাকেও তারা বন্ধ করে দিয়ে ইংরেজি চালু করে। ফলে দুটো জেনারেশন যেতে না যেতে যে বিশাল সাহিত্যের ভাণ্ডার ছিল সেটা পরবর্তী জেনারেশনের কাছে একেবারে মানে অপরিচিত একটা ভাষার কিতাব হয়ে দাঁড়ায়, কারণ তারা তো আর পড়তে পারে না। তো এইভাবে করে সেখানে চরমভাবে মানে সেকুলার কি, বরং ইউরোপে যে ধরনের সেকুলারিজম তারা প্র্যাকটিস করে তার থেকেও আর হাজার গুণে বেশি কঠোর তাদের সেকুলারিজম ছিল। তো এইরকম একটা জায়গায় এনে তারা এই যে প্রতিশোধটা নিয়েছিল, এটা তাদের দীর্ঘদিনের একটা রাগ ছিল। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ইউরোপ ধীরে ধীরে খ্রিস্টান ধর্মের প্রভাব থেকে বেরিয়ে তারা একটা উদারবাদী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করেছে। আর সেই তারাই তুরস্কে গিয়ে কী করলো, যে মানে যে মৌলিক অধিকার বা ধর্মীয় অধিকার বা বাক স্বাধীনতা বা ধর্মচর্চার অধিকার, এগুলো তাদের দেশে তারা প্র্যাকটিস করে, কিন্তু তুরস্কের ক্ষেত্রে সেটা একেবারে নিষিদ্ধ করে দিল। তো এদের একটা ভয় ছিল যে পরবর্তীকালে যদি আবার নতুন করে কোনো খেলাফত আন্দোলন বা কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ায়, তো হয়তো তুরস্ক থেকে উঠবে। তো এদেরকে মানে তাদের কালচার, তাদের মূল শিকড় থেকে বিচ্ছিন্ন করতে হবে। তো সেটা তারা করতে সক্ষম হয়। তো এই হওয়ার পরে দেখা গেল কি, যখন তুরস্ক বা ওসমানী সাম্রাজ্যের পতন হলো, তখন বর্তমান যে দেশগুলো আছে আমরা যাদেরকে বলি আরব দেশ, মানে বর্তমান আরবের মাঝখানটা বাদ দিয়ে, মানে ওদিক দিয়ে মক্কা মদিনা মানে লোহিত সাগরের ওই তীর বরাবর, আবার এদিক দিয়ে আপনার দুবাই বা ওমান বাহরাইন, এই পাশটা পুরোটা মাঝখানের যে অংশটা, ওটা কখনো ওসমানী খেলাফতের আন্ডারে ছিল না। ওটা মূলত মরুভূমি এলাকা, কিছু ওই যাযাবর বেদুইন তারা বসবাস করত। কিন্তু মূল সভ্যতা বা মূল শহর টহরগুলো ছিল সব এই উপকূল বরাবর, মানে লোহিত সাগরের উপকূল, যেটা ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই জেদ্দা, রিয়াদ, তারপরে মক্কা মদিনা সবগুলো কিন্তু উপকূলের কাছাকাছি। মাঝখানটায় তেমন বড় শহর বা জনবসতি কিছু নেই। আবার এইদিকে পারস্য উপসাগরের দিকেও জনবসতি ছিল, এখনও আছে। যেমন এই কুয়েত থেকে শুরু করে কুয়েত, ইউএই মানে আরব আমিরাত, বাহরাইন, কাতার, এই সব দেশগুলো কিন্তু পারস্য উপসাগরের ধারে। তো এই পুরো অঞ্চলটা নিয়ে তারপর ওদিকে মিশর, মিশর থেকে ওদিকে লিবিয়া পর্যন্ত, তারপরে পুরো জর্ডান, লেবানন, ইরাক, তারপরে হচ্ছে সিরিয়া, বর্তমান সমগ্র আরব, তারপরে এদিকে আপনার এই পাশ দিয়েও খানিকটা মানে লোহিত সাগরের অপর দিকে, মানে ওটা হচ্ছে আফ্রিকার যে অংশটা, উপকূলীয় অংশ, মিশর সহ, এগুলোও ওসমানী খেলাফতের অংশ ছিল। আর এদিকে তো তুরস্ক ছিলই, তারপরে ওইদিকে পূর্ব ইউরোপের একেবারে সেই ইউক্রেন পর্যন্ত, ইউক্রেনের যে ক্রিমিয়া, এই ক্রিমিয়া অঞ্চল প্রায় 200-300 বছর এদের আন্ডারে ছিল। তো ওটা কৃষ্ণসাগর বলে না, ওটা ওই কৃষ্ণসাগরের ওপার পর্যন্ত। তো বিশাল ভূখণ্ড তারা হারায়, এবং এখানে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে এই অংশগুলো তারা ভাগাভাগি করে না নিজেদের মতো করে। তো এর মধ্য দিয়ে ওই যে পুরো আরব, যেটা জাজিরাতুল আরব, তারপরে সিরিয়া, ইরাক, এরপরে হচ্ছে লেবানন, প্যালেস্তাইন, এই সব অংশগুলো এদের ভাগে পড়ে, আপনার ইংল্যান্ডের। তো ইংল্যান্ডের ভাগে যখন পড়ে, তখন ইংল্যান্ড এগুলোকে 1900 তোমার কত 1918-19 প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, এরপরে এরা মোটামুটি 47 পর্যন্ত 48 পর্যন্ত এগুলো দখল করে রাখে। তারপর এই সময়ের মধ্যে 40-এর পর থেকে আস্তে আস্তে এগুলোকে আস্তে আস্তে, এর আগের থেকেই, যেমন 1920-22-এর দিকেই সৌদি আরব প্রতিষ্ঠা করে ফেলে ওরা। তারপরে জর্ডান তৈরি করে, ইরাক, তারপরে সিরিয়া, এর মাঝখানে প্যালেস্তাইনের অংশটা ওরা 1948 সাল পর্যন্ত ধরে রাখে। এবং ওই সময়ে কি হয় যে পুরো দুনিয়া থেকে সব ইহুদিদেরকে ওখানে মাইগ্রেট করে নিয়ে আসে, বা ইহুদিরা মাইগ্রেট হয়ে আসে। তার আগে জায়নিস্ট মুভমেন্ট শুরু হয়। জায়নিস্ট মুভমেন্ট মানে হচ্ছে, জায়ন নামে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উপরে হাইকালে সুলাইমান, মানে সুলাইমান আলাইহিস সালাম একটা মসজিদ
তৈরি করেছিলেন, সেটাকে ওরা বলে হাইকালে সুলাইমান। তো এই হাইকালে সুলাইমানটা তৈরি ছিল ওই জায়ন নামে একটা পাহাড়ের উপরে বা একটা জায়গার উপরে। তো সেই জায়গা থেকে তারা এই মুভমেন্টের নাম দেয়, আন্দোলনের নাম দেয় যে জায়নিস্ট মুভমেন্ট। অর্থাৎ আমাদের যে আদি বাসভূমি ছিল সুলাইমানের সময়, যে আমাদের সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য আমরা আবার নতুন করে প্রতিষ্ঠা করব এবং তার রাজধানী হবে জেরুজালেম, এবং সেই জেরুজালেমেই হচ্ছে ওই জায়গাটা জায়ন। তো সেখান থেকে তারা জায়নিস্ট মুভমেন্ট নাম দেয়। তো সেখান ওদের দীর্ঘ পুরানো একটা আন্দোলন ছিল, অনেক পুরানো। তো সেই আন্দোলনে এরা করতে করতে এক পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধ হলো। প্রথম বিশ্বযুদ্ধে এবার এরই মাঝখানে পুরো দুনিয়ার অর্থনীতির একটা বড় অংশ তারা কবজা করে ফেলে, বিশেষ করে ইউরোপের এবং আমেরিকার। তো ইউরোপে তখন সারা দুনিয়ার সুপার পাওয়ার হচ্ছে আপনার ইংল্যান্ড। তো ইংল্যান্ডকে দিয়ে ওরা ওই জায়গাটা যখন দখল করে নিল, তখন ইংল্যান্ডের আন্ডারে ছিল, এবং সেই সময় প্রচুর পরিমাণে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে ছড়িয়ে ছিটিয়ে ছিল ইহুদিরা, এরা আস্তে 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 ওখানে মাইগ্রেশন করে চলে আসে। এবার এদের ছিল প্রচুর অর্থ সম্পদ। তো তারা এখানে এসে আস্তে আস্তে বসতি স্থাপন করে, এবং সেই সাথে এরা অস্ত্রশস্ত্র ব্রিটিশ গভর্নমেন্টের মাধ্যমে ওরা পেয়ে যায়। তো ব্রিটিশরা প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র তাদেরকে দিয়ে, তারপরে হঠাৎ করে ব্রিটিশরা বলল যে এইখানে দুটো রাষ্ট্র হবে, একটা ফিলিস্তিন প্যালেস্তাইন আর একটা হবে ইসরায়েল, এখানে ইহুদিরা থাকবে আর এখানে থাকবে মুসলমানরা, বলে তারা একটা প্রস্তাব দেয়। এবং সেই যে 1947 সালে যে প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে মোটামুটি 50-50 ছিল, যে অর্ধেকটা ইসরায়েল আর অর্ধেকটা প্যালেস্তাইন। কিন্তু প্যালেস্তাইনে এরা মেনে নেয়নি, এরা প্রত্যাখ্যান করে। আর তারই মাঝখানে আরব দেশগুলো ওরা তৈরি করে ফেলেছে, এবং ওই ব্রিটেনই সৌদি আরবকে তৈরি করেছে। মানে সৌদি আরব যেটা এখন, ওটা তো ছিল একটা প্রদেশ ওসমানী সাম্রাজ্যের বা ওসমানী খেলাফতের। সেই প্রদেশটাকে নিয়ে সৌদির যে প্রতিষ্ঠাতা, নাম ছিল শেখ আব্দুল আজিজ আল সৌদ। তো আব্দুল আজিজ আল সৌদ ছিল শেখ আব্দুল ওহাব নাজদি, তার হচ্ছে শিষ্য। তো আব্দুল ওহাব নাজদির যে ওহাবি আন্দোলন, যে সংস্কার আন্দোলন শিরক বিদআতের বিরুদ্ধে, সেই আন্দোলনে উনি শরীক হন, এবং ওনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি ধর্মীয়ভাবে আন্দোলন করব এবং মানুষদেরকে একটা সংঘবদ্ধ করব, আর তার বিনিময়ে এই সংঘবদ্ধ লোকজন তোমার যে রাজনৈতিক আন্দোলন সেখানে তারা সাহায্য করবে। আর এর মাঝখানে আবার মক্কার যে শাসক ছিল, ওসমানী শাসক, তার নাম ছিল হচ্ছে শরীফ হুসাইন। তো শরীফ হুসাইন সুলতান আব্দুল হামিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাসঘাতকতা করে কি করে, এরা ব্রিটিশদের সঙ্গে একটা চুক্তিতে আসে। ব্রিটিশরা একে বলে যে যদি তুমি আমাদেরকে সহযোগিতা করো এবং ভিতরে ভিতরে যদি তোমার সুলতানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, তাহলে তোমাকে আমি এই অংশের স্বাধীন রাজা বানিয়ে দেবো। তো লোভে পড়ে এইভাবে এদের সঙ্গে যুক্ত হয়, এবং ওই একই চুক্তি আবার আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে করে, যে তোমার এই আন্দোলন তুমি ভালোভাবে চালিয়ে যাও এদের বিরুদ্ধে, ওসমানী খেলাফতের বিরুদ্ধে। এবং ওসমানী সুলতানরা ছিল মূলত সুফি টাইপের, তো তারা পীর মাজার এইসব ব্যাপক হারে প্রচলন করেছিল। তো সেইটা করার কারণে সুফি দের বিরুদ্ধে বা পীর মাজার বিরুদ্ধে এদের আন্দোলন ছিল। এদের থেকেই বর্তমান যে সালাফি মুভমেন্ট, সেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তো সেই জন্যে একটা ধর্মীয় বিদ্বেষ তাদের মধ্যে কাজ করতো। মানে যারাই আব্দুল ওহাব নাজদির শিষ্য হয়ে যেত, তারাই ওসমানী খেলাফতের একটা শত্রুতে পরিণত হতো। যে ওসমানী খলিফাদেরকে তারা যেহেতু ওই সুফিজম এবং এইসব পীর মাজার এগুলোকে বেশি করে প্রমোট করতো, তার কারণে তারা সবসময় এদেরকে ঘৃণা করতো, এবং এদেরকে বলল যে যদি তুমি এভাবে আন্দোলন সফল হতে পারো, তাহলে তোমাকে করব, কি বলে এটাকে, এই অংশের তোমার রাজত্ব দেব। তো একই সঙ্গে দুটো গ্রুপের সঙ্গে ওরা করলো, তোমার মোবাইলে লাইট জ্বালে নাও। একই সঙ্গে দুটো গ্রুপের সঙ্গে ওরা ব্রিটিশ চুক্তি করলো, ঠিক আছে। করার পরে শেষ মুহূর্তে এরা দেখলো যে শরীফ হুসাইন যেহেতু ওসমানী খলিফার গভর্নর, তো একে সেইভাবে বিশ্বাস করে উঠতে পারেনি।
কিন্তু এদিকে এরা ছিল চরম শত্রুতা ভাবাপন্ন। এই যে তোমার কারা, তোমার হচ্ছে এই যে ওয়াহাবি মুভমেন্ট বা আব্দুল ওয়াহাব নজদির যে আন্দোলন, এরা ছিল চরম শত্রু, এবং ধর্মীয় যে ব্যাপারটা ছিল এটা জানতো ব্রিটিশরা। তো সেইটা জেনে এদেরকে শেষ মুহূর্তে চয়েস করে এবং ওই অংশটা কেটে নিয়ে এদেরকে দিয়ে দেয়, দিয়ে ওদেরকে রাজা বসিয়ে দেয়, ওখানে রাজা করে দেয়। এবার যখন ওকে রাজা করে দিল তখন শরীফ হুসেন খুব ক্ষেপে গেল। সে বলল যে আমি এত কিছু করলাম আর শেষ পর্যন্ত আমাকে কিছু দেওয়া হলো না। তো তখন ওর একটা ছেলেকে নিয়ে গিয়ে বসিয়ে দিল জর্ডানে, আর একটা ছেলেকে মনে হয় বসিয়ে দিল ইরাকে। দুই ছেলেকে দুই জায়গায় রাজা করে দিল। তো এ খুশি হয়ে গেল। এরপরে সৌদি এরা, এদের একটা ধারণা ছিল মোটামুটি খেলাফত প্রতিষ্ঠা করবে বা অন্তত এদের যে টাইটেল হবে খলিফা। তখন ব্রিটিশরা আরেকটা চুক্তি করলো যে তোমাদের যে শাসকের টাইটেল হবে কিং, রাজা, তোমরা কখনো খলিফা বা সুলতান বা আমির এই টাইপের কোনো টাইটেল ব্যবহার করতে পারবে না। তো ওই জন্যে এরা কিন্তু সব নিজেদেরকে বলে কিং, মানে আরবিতে বলে মালিক, আল মালিক আল সৌদ। তো ওরা দেশের নাম দিল ওদের রাজবংশের নামে, সৌদি আরবিয়া, অথচ ওর নাম ছিল জাজিরাতুল আরব। নবীজির সময় থেকে ওর নাম হচ্ছে জাজিরাতুল আরবের নাম পাল্টে দিয়ে ওরা নিজেদের বংশের নামে নাম করলো সৌদি আরব, এবং তাদের টাইটেল হলো রাজা। মানে তুমি এখানে রাজত্ব করবে, খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। এবং তারপরে তাদেরকে বিভিন্নভাবে অনেক শর্ত দিয়ে ওখানে তৈরি করলো। এরপরে ইরাক তৈরি করলো, ইরাকে ওরকম একজনকে বসালো, জর্ডানে বসালো, লেবানন, তারপরে সিরিয়া, এই সব জায়গাগুলোতে এরা সব অ্যাট এ টাইম আছে। ছোট ছোট যে দেশগুলো আছে এদিকে তোমার কুয়েত, তারপরে কাতার, বাহরাইন, ওমান, আরব আমিরাত, এ সবগুলো ওরা তৈরি করলো। এবং এমনভাবে তৈরি করেছে যে যদি একজন বেশি বাড়াবাড়ি করে তো আরেকজনকে দিয়ে তাকে ঘায়েল করে দেওয়া যাবে। মানে সৌদি আরব আর ইরাকের সঙ্গে ওরকম একটা সম্পর্ক ছিল যে সৌদি আরব বেশি বাড়াবাড়ি করলে ইরাককে দিয়ে হামলা করিয়ে দেবে। আবার যদি ছোট ছোট যে দেশগুলো আছে কাতার, কুয়েত, এরা তো এমনি ছোট, এদের তো তেমন কিছু করার নেই। তো সব মিলিয়ে ওরা এমনভাবে এটা ভাগ বটোরা করলো যে একজনকে দিয়ে আরেকজনকে এরা সাইজ করতে পারবে, কেউ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এইরকম একটা পরিস্থিতিতে এরা প্রচুর পরিমাণে ইহুদি সারা দুনিয়া থেকে অর্থ সম্পদ নিয়ে তারা ওই প্যালেস্তাইনে আসতে শুরু করলো। প্যালেস্তাইনের লোকজন তখনও বুঝে উঠতে পারেনি, আর তখন কি করবে, সবেমাত্র তারা একটা পরাজয় বরণ করেছে। তারা ছিল উসমানী খেলাফতের অংশ, সেই ওসমানী খেলাফত তো টুকরো টুকরো হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নেই, এবং সুলতানকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। ফলে তাদের কিছু করার নেই, তারা ব্যাপারটা বুঝে উঠতে পারেনি যে এরকম একটা হতে যাচ্ছে। ধীরে ধীরে আস্তে 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 যখন 1948 সালে এরকম একটা প্রস্তাব দেওয়া হলো, সেই প্রস্তাব এরা অমান্য করলো। অমান্য যেই করলো তখন এরা ব্রিটিশ কি করলো, ব্রিটিশ বললো যে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তোমরা যা পারো করো, বলে ব্রিটিশ ওদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। ব্রিটিশ যেদিন চলে গেল তার কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের যে নেতৃবৃন্দ ছিল তখনকার ইহুদিদের, তারা ইসরায়েল স্টেটের ঘোষণা দিল যে আজ থেকে এই প্যালেস্তাইন হচ্ছে ইসরায়েল, এবং এই ঘোষণা দিল। এবং সাথে সাথে ইউরোপ আমেরিকার সব অনেক রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিল। যেদিন ঘোষণা দিল তার পরের দিন এই তোমার মিশর, সিরিয়া, তারপরে সৌদি আরব, লেবানন, এরা সবাই মিলে ওদেরকে অ্যাটাক করে এবং ওখানে 6 দিনের যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে দেখা গেল যে যতটুকু অংশ তারা ছিল তার 3 গুণ জায়গা দখল করে নিয়েছে। এবং এমন একটা পর্যায়ে গেল যে তখন এরা মানে যুদ্ধটা এমনভাবে করেছে যে এমনও জানা যায় যে যে এলাকায় এদের সেনাবাহিনী পাঠিয়েছে তাদের কাছে কোনো ম্যাপও নেই, যে কোন এলাকায় যাবে, কোথায় রাস্তা, কী বৃত্তান্ত, কোথায় কী, কিছু জানে না, আন্দাজেই সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে। এবং পুরোটা ছিল ব্রিটিশ প্ল্যান। ব্রিটিশই এটা করেছিল যে আমরা এইভাবে চলে যাব এবং ওদেরকে উস্কে দেবো। পরবর্তীকালে ওদেরকে উস্কে দিয়েছে। আর এদের তো নিজেদেরই কোনো ভিত্তি নেই, কোনো শক্তি নেই, কোনো প্ল্যান পরিকল্পনায় হঠাৎ করে আক্রমণ শুরু করে দিয়েছে। এবং এটা এই জন্য এদেরকে দিয়ে করিয়েছে যে আক্রমণ করলে তাহলে ওর প্রতিক্রিয়া হিসাবে ইহুদিরা লড়াই করবে এবং লড়াই করে অনেক জায়গা দখল করে নেবে। এবং সেটাই হলো, যেটা ছিল 50-50 সেটা হয়ে গেল মোটামুটি 70-30। পরে গিয়ে 1967 সালে আবার একটা যুদ্ধ হলো, সেখানে আরও অনেক অংশ দখল করে নিল। তারপরে 67-তে এমনকি মিশরের যে সিনাই উপত্যকা এবং সিরিয়ার গোলান হাইটস, এগুলো ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে, এগুলো ম্যাপ দিয়ে আমি পরের দিন দেখাবো। তো এই সমস্ত এলাকাগুলো দখল করে নিয়ে এমন একটা পজিশনে গেল যে এরা বাধ্য হলো চুক্তি করতে। কীরমভাবে? মিশরকে বললো যে তোমার সিনাই উপত্যকা আমি ছেড়ে দেবো, আমাকে স্বীকৃতি দিতে হবে।
এবং আমার সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে হবে এবং এই শর্ত মানতে হবে। তো বাধ্য হয়ে সে মেনে নিল, নিয়ে সিনাইটা ফিরে পেল। আচ্ছা, সিরিয়ার ক্ষেত্রে তাই হলো, গোলান হাইটস বা যে অংশগুলো দখল করেছিল সেগুলো ছেড়ে দিল এবং ওদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিল। জর্ডানের ক্ষেত্রে তাই সব। এরপরে দেখা গেল যে 1971 হলো, তারপরে 84-তে একেবারে সংকুচিত হয়ে গেল। এবার এদিকে গাজা যে স্ট্রিপটা আছে ওই জায়গাটা সামান্য অংশের মধ্যে প্রায় 20 থেকে 25 লাখ প্যালেস্তাইনি থাকা শুরু করলো। আর এদিকে পশ্চিম তীরে যেটা ওয়েস্ট ব্যাংক বলে, মানে ওয়েস্ট ব্যাংক মানে হচ্ছে ওই যে ডেড সির পশ্চিম দিক। তো ডেড সির পশ্চিম দিকটাকে বলা হয় ওয়েস্ট ব্যাংক। ব্যাংক মানে হচ্ছে কি? ব্যাংক মানে হচ্ছে তীর, তীরকে বলে ব্যাংক, মানে সমুদ্রের তীরকে বলে ব্যাংক, BANK ব্যাংক, সেম তোমার বানান। তো এবার এরকম একটা পরিস্থিতিতে প্যালেস্তানিরা তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করলো, কিন্তু কিভাবে করবে? করা তো সম্ভব না, মানে এত পরিমাণে অস্ত্রশস্ত্র ব্রিটিশ তাদেরকে দিয়ে চলে গিয়েছিল যে ওদের থেকে 20 বছর 30 বছর আগে প্রতিষ্ঠিত রাষ্ট্র তারা তাদের সঙ্গে 2 ঘন্টা টিকতে পারেনি। এবং এটা যেহেতু এগুলোও তো এদেরও প্রভু ছিল ব্রিটিশ, মানে ইসরায়েলেরও প্রভু ব্রিটিশ, সৌদি আরব সহ প্রত্যেকটা আরব রাষ্ট্রের প্রভু হচ্ছে ব্রিটিশ। মানে আমরা যে বলি না আরব দেশগুলো কেন কিছু করছে না, এরা কিছু করে না, এগুলো ইতিহাস না জানার কারণে। এরা কিভাবে করবে? মানে মনে করো যে মানে একজনের মানে সবগুলোই একজনেরই সন্তান, ঠিক আছে, মানে এক বাপেরই অনেকগুলো সন্তান। এবার সেই বাপই চাইছে যে এরা মানে কোন ছেলে কতটা শক্তিশালী হবে না হবে সেটা বাপ নিয়ন্ত্রণ করছে, কাকে কতটুকু দিতে হবে, কখন গিয়ে আটকাতে হবে, এই ব্যাপারগুলো সব তাদের কন্ট্রোলে রয়েছে। যখনই কেউ কিছু বাড়াবাড়ি করতে চেষ্টা করছে তখন তাকে বলছে এই যা দিয়েছি কেড়ে নেবো। মানে মনে করো বাপ কাউকে 2টো ঘর দিয়েছে, কাউকে 3টে দিয়েছে, কারো 1টা দিয়েছে, আর যার 1টা ঘর দিয়েছে সে একটু যদি বিরোধিতা করে তখন বাপ বলছে ওইটাও কেড়ে নেবো। ও ভাবছে বাবা দরকার নেই, অন্তত 1টা তো পেয়েছি, এখন যদি আমার বের করে দেয় আমি কোথায় যাব? ঠিক আছে, তো এইরকম একটা পরিস্থিতি পুরো এতে। এবং এরা শুধুমাত্র ক্ষমতার লোভে ওরা ওখানে বসে আছে, আর কিছু না। এবং এরা ভালো করেই জানে, দেখো যখন কেউ কারো সহযোগিতা 100% সহযোগিতায় ক্ষমতায় আসবে তখন সে নিজের পায়ে কীভাবে দাঁড়াবে, অথবা যদি দাঁড়ানোর চেষ্টা করে তাকে সাথে সাথে শেষ করে দেওয়া হবে। যেমন বাদশাহ ফাইজাল, তিনি চেষ্টা করেছিলেন, তো তাকে মাত্র কয়েকদিনের মধ্যে হত্যা করলো। কে হত্যা করলো? তার আপন ভাইপো। এবং মজার ব্যাপার, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, বিচার হয়নি, কিছু হয়নি। পরবর্তীকালে তারাই আবার ক্ষমতায় আসলো। তার মানে কি? একে দিয়ে করিয়েছে সব। তো ওইখানে যেই একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, রাজপরিবারের মধ্যে হোক বা শাসক গোষ্ঠীর মধ্যে কেউ, তাকে সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। এবং এটা তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তোমরা তো ক্ষমতা থেকে যাবেই, এমনকি তোমাদের জীবনও চলে যাবে। তো তার অনেকগুলো প্রমাণ আছে। বাদশাহ ফাইজালকে মেরে ফেললো। এরপরে তোমার ছিল বাদশাহ ফারুক ইরাকে, তাকে হটিয়ে দিয়ে সাদ্দামকে নিয়ে আসলো। এরপরে সাদ্দাম যে একটু বাড়াবাড়ি করলো, সাদ্দামকে হটিয়ে দিল। সিরিয়াতে একই অবস্থা। এবার সিরিয়ায় টিকে আছে অন্য কারণে। সিরিয়া হচ্ছে মূলত খ্রিস্টান, শিয়াপন্থী। তো এই শিয়াদের সাথে আবার ইরানের খুব ভালো সম্পর্ক আছে। তো ইরানের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে সিরিয়ায় বাশার আল আসাদ বা তার বাপ ছিল আসাদ বিন হাফিজ। তো এরা মোটামুটি টিকে রয়েছে। আবার ইরান এবং সিরিয়া ব্লকটাকে ওখানে রাখতে হবে এই জন্যেই যাতে এদেরকে দিয়ে এদেরকে থ্রেট দেওয়া যায়। মানে সৌদি আরব এবং অন্যান্য যে দেশগুলো আছে সুন্নি, তারা যেন এই শিয়ার ভয়ে আবার এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, কোনোভাবে যেন এরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসতে পারে। আর রিসেন্টলি কিন্তু ইরানের সঙ্গে সৌদি আরবের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল। আবার সৌদির সঙ্গে ইসরায়েলের একেবারে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ার পর্যায়ে ছিল, মানে ও স্বীকৃতি দেবে এরকম একটা জায়গা ছিল। তো এই দেশগুলোকে তৈরি করেছেই হচ্ছে ইংল্যান্ড, এবং পরবর্তীকালে সেই অভিভাবকত্ব মানে গার্জিয়ানশিপ ট্রান্সফার করে দিয়েছে আমেরিকার হাতে। তো যখন পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিদায় নিচ্ছে তোমার ব্রিটিশ সাম্রাজ্য, তখন সেখানে চলে আসছে কারা? আমেরিকা। এবার আমেরিকাকে এখানে নিয়ে আসার দরকার ছিল, এবং পুরোটাই ভিতর থেকে কন্ট্রোল করছে এই ইহুদি লবি বা জায়নিস্ট মুভমেন্ট। এদের দরকার যে এমনভাবে এরা পলিসিগুলো সাজিয়েছে যাতে করে এরা ওদের ঘাড়ে বসে কাজগুলো করতে পারে। ঠিক আছে, লম্বা একটা আলোচনা, আমি জাস্ট একটু আউটলাইন বলছি। তো তারপরে ওই সময়ে
আহ, একেবারে দেখো পৃথিবীর নেতৃত্ব ব্রিটেনের হাত থেকে চলে যাচ্ছে আমেরিকার হাতে, অথচ এদের মধ্যে কোনো শত্রুতা নেই, বিশাল বন্ধুত্বের সম্পর্ক। এটা তো হওয়ার কথা না। যখন কারো হাত থেকে সাম্রাজ্য চলে যাবে, যেমন এদেশে যখন মুঘলদের হাত থেকে ক্ষমতা চলে গেল তোমার ইংরেজদের হাতে, তো মুঘলদের সাথে ইংরেজদের তো সম্পর্ক ভালো ছিল না, চরম শত্রুতা। কিন্তু ওখানে দেখো কোনো শত্রুতা নেই, বরং বিশাল ভালো বন্ধুত্ব। সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছে আমেরিকার হচ্ছে তোমার ব্রিটেন আজও। তো এটা ছিল একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে। ব্রিটেন তখন দেখলো যে আমার আর দরকার নেই, এবং এটা এমন হয়েছে যে ব্রিটেনকে এই যে ভিতরে লবিগুলো বুঝিয়েছে যে তোমার মানে অবসর নেওয়ার সময় হয়েছে, এখন এটা আমেরিকার হাতে ছেড়ে দাও। তারপর আমেরিকা এসে মাতব্বরি করা শুরু করলো, এবং আমেরিকাকে ভিতর থেকে পুরোপুরি কন্ট্রোল করছে মানে ইহুদি লবি। মানে অনেকে বলে যে সব জায়গায় ইহুদি কনস্পিরেন্সি থিওরি এগুলো এগুলো দেখা ঠিক না। এটা শুধু আমাদের কথা না, ফ্রি আমেরিকা বলে একটা মুভমেন্ট আছে আমেরিকাতে। তো তারা এই মুভমেন্টটা পরিচালনা করে যে ইহুদি লবি, যেটা আমেরিকার সমস্ত যে মেশিনারি, গভর্নমেন্ট যে মেশিনারি, সরকারি সমস্ত পলিসি মেকিং পজিশনগুলোতে মানে মোর দ্যান 70% হচ্ছে ইহুদি, অর্থনৈতিক ক্ষেত্রে ইহুদি। তো পুরো আমেরিকা রাষ্ট্রটাকে মানে কন্ট্রোল করে ভিতর থেকে ইহুদি লোকজন। তো এর থেকে বাঁচার জন্যে ওখানকার খ্রিস্টান যারা আমেরিকার, তারা একটা আন্দোলন শুরু করেছে, সেটার নাম দিয়েছে ফ্রি আমেরিকা। এবং তারাও এই তত্ত্ব, এই একই কথা বলে, মুসলমানরা যে কথা বলে তারা একই কথা বলে, যে কিভাবে তারা আমেরিকাকে নিয়ন্ত্রণ করে এবং ব্যবহার করে পুরো দুনিয়ায় রাজত্ব চালায়। এখন তো এরপরে এভাবে করে পুরো অঞ্চলটা ওরা ক্ষমতা নিয়ে নিল। নেয়ার পরে দেখো এত কিছুর মাঝখানে আমেরিকার প্রেসিডেন্ট এসে হাজির। একটা আমেরিকার প্রেসিডেন্ট মানে কি, তার শিডিউল থাকে 1 বছর 2 বছর পরে কোথায় যাবে সব কিছু শিডিউল থাকে, 1 ঘন্টা বের করা অনেক কঠিন ব্যাপার। তার মাঝখানে শেষে চলে এসছে, যেদিন চলে গেল তার পরের দিন আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুকন, সুকন তো না সুনক, হ্যাঁ সুনক, আচ্ছা ঋষি সুনক এসে হাজির। তো এসে আবার তেল আবিবে নেমে এই করিডোরে এদেরকে সাপোর্ট টাপোর্ট দিয়ে চলে গেল। মানে কি এরা এতটাই এদের হাতে জিম্মি, ইহুদি লবির হাতে, যে এ যদি না আসে তাহলে এদের রাজত্ব চলে যাবে, এরকম একটা অবস্থা। তো ওই জন্যে পড়িমড়ি করে তাড়াতাড়ি চলে এসছে। মানে এমন এই যে পুরো সিনারিওটা দেখো, মানে এখানে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেনি যে আপনি আসেন, মানে বলার আগেই চলে এসছে। ঠিক আছে, মানে বড় দাদা অসুস্থ আর ছোট ভাই যদি না আসে, তাহলে তো মানে পলিটিক্সে যে যেমনটা হয় যে বড় নেতা যদি একটু অসুস্থ হয়ে যায় বা কোনো সমস্যায় পড়ে, ছোট চামচা নেতাগুলো তাড়াতাড়ি দেখা করতে যায়, কে কার আগে ফুল টুল নিয়ে তার বাড়ি থেকে দেখা করতে পারে, তাহলে এই দিয়ে বোঝানো যাবে যে না আমি কত অনুগত। তো এইরকম পড়িমড়ি করে ওই যে বুড়ো প্রেসিডেন্ট বাইডেন ও এসে হাজির, হাঁটতে পারে না। তারপরে এদিকে ঋষি মশাই এসে হাজির, সব দেখা সাক্ষাৎ করে এ করে আশ্বস্ত করে চলে গেলো যে না আমরা আছি। মানে কি এতটাই প্রেশার ভিতর থেকে যে তাদের কোনো উপায় নেই। আচ্ছা, এরপরে আরব দেশগুলো কি করছে, এদেরকে দিয়ে একটা নপুংসক সংগঠন বানিয়ে রেখেছে, হিজড়া, সেটা হচ্ছে ওআইসি। ঠিক আছে, তো হিজড়াদের সংগঠন, এগুলো সব ওদেরই বানানো। ঠিক আছে, তো এদের কাজ হচ্ছে কি, সবাই মিলে বসে বিরিয়ানি দুম্বা আস্ত খেয়ে টেয়ে তারপরে একটা বিবৃতি দেওয়া, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, এই রক্তপাত মেনে নেওয়া যায় না, বাস। তারপরে কি আবার দুম্বা খেয়ে নেয়। তো এছাড়া এদের উপায় নেই, কারণ এদেরকে তো এইভাবে তৈরি করেছে। তা আমরা যে বলি না, অনেকে বলে আরে বাপরে 56 মুমালিক, যখন উর্দুতে লোকজন বক্তব্য রাখে, হ্যাঁ আমরা 56 মুমালিক, হ্যাঁ মুমালিক মানে হচ্ছে মুল্ক, মুল্কের মানে জামা বহু বচন। ঠিক আছে, इसके बावजूद हम क्यों क्या कर रहा है, कुछ नहीं हो रहा। अरे भाई क्या है तुम्हारा, कुछ नहीं है। ये সব তো আমেরিকার ব্রিটেনের হচ্ছে অঙ্গরাজ্য, বরং ওদের অঙ্গরাজ্য, ওদের আমেরিকার আয়ারল্যান্ডের যে স্বাধীনতা আছে, এই সরি ব্রিটেনের সেই স্বাধীনতা নেই, বা আমেরিকার যে 50টা রাজ্য আছে সেই রাজ্যগুলোর যে স্বাধীনতা আছে তার 10 ভাগের 1 ভাগ স্বাধীনতা সৌদি আরব এবং তার এই যে সাঙ্গপাঙ্গ এগুলোর নেই। এদের অবস্থা হচ্ছে, সে একটা গান বেরিয়েছে না, কি সুন্দর কুত্তার বাচ্চা না কি ফুটফুটে সুন্দর, ঠিক এই টাইপের, ফুটফুটে সুন্দর কুকুরের বাচ্চা, বুঝলে, দেখতে ভালো লাগে। তো এগুলো সব হচ্ছে আমেরিকা এবং ওয়েস্টের কুকুরের বাচ্চা, এগুলোকে এরা পুষে রেখেছে, এদের গলায় সব দড়িয়ে আছে, কিছু করার নেই এদের। এবং এরা ন্যাশন স্টেট। এবং আরেকটা জিনিস, ইসরায়েল যে রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে এটা কিন্তু কিন্তু কোনো রিলিজিয়াস স্টেট না, এটা কিন্তু খুব চরমভাবে সেকুলার স্টেট।
এটা আমরা হয়তো অনেকে জানি না, আমরা মনে করি এটা ইহুদি রাষ্ট্র। এটা ইহুদি রাষ্ট্র না, এটা হচ্ছে জায়নিস্ট সেকুলার স্টেট, গডলেস স্টেট। একই রকমভাবে সৌদি আরব হচ্ছে ওয়াহাবি ন্যাশন স্টেট, সেকুলার, এও কোনো ইসলামিক রাষ্ট্র না। এটা জাস্ট একটা ধর্মের মোড়ক দিয়ে রেখেছে দেশের জনগণকে এবং পৃথিবীর মানুষকে বোকা বানানোর জন্যে। তো সৌদি আরব হচ্ছে সেকুলার গডলেস স্টেট, ইসরায়েলও তাই, দুটোই, কোনোটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। শুধু এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা টিকে থাকার জন্য, আর কিছু না। এই জন্যেই অনেক সচেতন মুসলমান যারা সৌদি স্টেটকে স্বীকার করে না, আবার অনেক ধার্মিক ইহুদি তারা ইহুদি যে স্টেট ইসরায়েল স্টেটকে তারা স্বীকার করে না, এবং তারা প্যালেস্টাইনে থাকে বা ইসরায়েলে থাকে, তারপরেও তারা ওদের বিরুদ্ধে প্রোটেস্ট করে, প্রচুর আন্দোলন করে, ওগুলোকে স্বীকার করে না। তো এটা আমাদের বুঝতে হবে যে মানে ইহুদি মানেই সব আমাদের শত্রু, ব্যাপারটা এরকম না। মানে রাষ্ট্র আর রাষ্ট্রের জনগণ কখনো একরকম হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রের অধিকাংশ জনগণ রাষ্ট্রের যে নীতি পলিসি তার বিপক্ষে থাকে। যাই হোক, তো এখানে এই রাষ্ট্রগুলোর কিছু করার ক্ষমতা নেই। আচ্ছা, ছিল তোমার ফ্রান্সের উপনিবেশ মিশর, আলজেরিয়া ছিল সম্ভবত, আলজেরিয়াও ফ্রান্সের সম্ভবত। তো মানে উত্তর আফ্রিকার অনেকগুলো দেশ ছিল ফ্রান্সের উপনিবেশ। তো এরা কি করলো, এরা 100 বছর ধরে লড়াই টড়াই করার পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরা নিজেরা কি তৈরি করলো, ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, করে ওদের 100 বছরের যুদ্ধ সব ভুলে গিয়ে সব এক হয়ে গেল। কিরকম এক হলো, যে একটা দেশের ভিসা যদি কেউ পায়, সে ওই 27টা দেশে ভ্রমণ করতে পারবে, আর নতুন করে কোনো ভিসা লাগবে না। এবং ওই 27টা দেশের জনগণ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কোনো ভিসা পাসপোর্ট লাগে না, বা লাগলেও ওই গেলে সেখানে পেয়ে যায়। মানে ভিসা অন অ্যারাইভাল বা এই টাইপের কিছু ওদের পাস থাকে, ওই আইডেন্টি কার্ড যেটা, ওটা দেখালেই হয়ে যায়। ঠিক আছে, তো ওরা কি করলো, ওরা যে 100-150 বছরের যে শত্রুতা যুদ্ধ, সেটা বন্ধ করে দিয়ে নিজেরা পুরো ইউনাইটেড হয়ে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, এগুলো সব প্রতিষ্ঠা করলো। আর একই সময় ওরা ইসলামী খেলাফত ধ্বংস করে দিয়ে ছোট ছোট ন্যাশন স্টেট, গডলেস স্টেট বানালো। সেগুলো কি, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, সিরিয়া, ইরাক, কুয়েত, মিশর, জর্ডান, তিউনিসিয়া, লিবিয়া, সব করে এরা একেবারে বিচ্ছিন্ন করে দিল। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে এখানে এই যে এর পিছনে ইতিহাসটা না জানার কারণে আমরা হাহুতাশ করি, এদের কিছু করারও নেই এবং এরা করতে ইচ্ছুকও না। তাহলে এখন উপায় কি? এখন উপায় হচ্ছে যে মুসলিম দেশের সাধারণ জনগণ, যদি আমরা দেখি জরিপ করে, তো মোর দ্যান 90% সাধারণ জনগণ তারা সরকারের সঙ্গে একমত না। এবং তাদেরকে যদি অনুমতি দেওয়া হয়, তো তারা তাদের বহু মানুষ, বা বলা যায় মোর দ্যান 50% লোক, তারা সশরীরে যুদ্ধ করতে বা প্যালেস্তাইনে যেতে বা যে কোনো ভূখণ্ডে চলে যেতে প্রস্তুত। সাধারণ মুসলিম যুবকরা, এদেরকে কেউ আটকে রাখতে পারবে না। দু একটা ওই সালাফি আর আহলে হাদিস এগুলো বাদ দিয়ে, কারণ এগুলো ওখান থেকে রিয়েল খায়, তো রিয়েল খেয়ে খেয়ে ওগুলো প্রমোট করে, এগুলো বাদ দিয়ে বাকি সমস্ত যে গ্রুপেরই হোক না কেন, তারা কিন্তু যেতে প্রস্তুত। কিন্তু যেতে পারবে না কেন? কারণ ওই ন্যাশন স্টেট তাকে পারমিশন দেবে না। তাহলে এখন উপায় কি? এখন উপায় হচ্ছে যে এই যে সংগ্রাম, এই যে লড়াই চলছে, এই লড়াই চলতে থাকবে, এটা এখন শেষ হবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে রুলিং স্টেট হিসাবে আমেরিকা আছে। আচ্ছা, আর একটা জিনিস, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে জড়ালো? আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইভাবে জড়ালো যে পার্ল হারবার যে বন্দর ছিল, পোর্ট ছিল, সেখানে আমেরিকার একটা যুদ্ধজাহাজ দাঁড়িয়েছিল। হঠাৎ জাপান সেখানে বোম্বিং করে এবং সঙ্গে সঙ্গে আমেরিকা অ্যাটম বোম ঝেড়ে দেয় হিরোশিমা এবং নাগাসাকিতে, পরপর 3 দিনের ব্যবধানে, 6 আগস্ট আর 9 আগস্ট 1945। এরপরে সাথে সাথে জাপান চুপ হয়ে গেল, এবং জাপান যে চুপ হয়ে গেল, তখন আর এদিকে তোমার কি হচ্ছে, জার্মানিও গিয়ে এতে ফেসে গেল, রাশিয়াতে। তারপরে এরা করলো, তোমার আত্মসমর্পণ করলো। মজার ব্যাপার হচ্ছে যে একেবারে শেষ মুহূর্তে কেন ইনভলভ করলো আমেরিকা? যুদ্ধ তো তখন শেষ, যুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, আর 1945 আগস্ট মাস, 5-6 বছর হয়ে গেছে।
তো যুদ্ধ শেষ পর্যায়ে, তো সেই সময় আমেরিকা দেখলো যে যুদ্ধ এখন শেষ পর্যায়ে, এক্ষুনি যদি আমি এন্ট্রি না করি, বা আমেরিকা তো এন্ট্রি করতে চাইনি, অ্যাকচুয়ালি আমেরিকার যে ইহুদি লবি ছিল তারা সমস্ত ব্যাপারটা জানতো, এমনকি সিআইএ জানতো যে, এবং এই ভিতর থেকে এদেরকে প্ররোচনা দিয়ে ওখানে বোম্বিং করায় প্ল্যানিং করে। কারণ আমেরিকা এন্ট্রি করতে গেলে একটা তো অজুহাত দরকার, কী অজুহাতে ঢুকবে, তো ওই অজুহাতে ওখানে আমেরিকা প্রবেশ করলো। এবং করার পরে মানে এটা প্রবেশ করা হলো অ্যাকচুয়ালি তোমার ইসরায়েলি লবি। তারপরে আমেরিকা যখন বিজয়ী হয়ে গেল, এবং তার পরপরই কিন্তু ব্রিটিশ চলে যাচ্ছে প্যালেস্তাইন ছেড়ে, সমস্ত উপনিবেশগুলো সে আস্তে আস্তে স্বাধীন করে দিচ্ছে। 47-এ, তারপরে 46-এ, চারিদিকে সব যা ছিল একেবারে ইন্দোনেশিয়া থেকে নিয়ে শুরু করে আর এদিকে একদম প্যালেস্তাইন পর্যন্ত সব আস্তে আস্তে ছেড়ে সে চলে যাচ্ছে। আর এই সময় আমেরিকা রঙ্গমঞ্চে আসছে সুপার পাওয়ার হিসাবে। আর এর পিছনে পুরো কলকাঠি নাড়ছে ইহুদি লবি, কারণ টোটাল ইকোনমি, টোটাল অর্থনীতি কন্ট্রোল করে তারা। এবং এরই মাঝখানে তারা ঘোষণা করে দিল যে, ব্যাপারটা এরকম ছিল না তো যে তাদের পিছনে কোনো সাপোর্ট ছিল না, হঠাৎ করে তারা বললো যে কালকেই স্টেট অফ ইসরায়েল কায়েম হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে। ব্যাপারটা এরকম ছিল না, ওদেরকে আগের থেকেই বলে দিয়েছে যে ঠিক কোন সময় কীভাবে করতে হবে। বলে দেবে কি, ওরাই তো প্ল্যানিং করেছে, ওরাই বরং বলেছে যে ব্রিটিশ তুমি এবার ছেড়ে চলে যাবে, বাকিটা আমরা দেখে নিই, চার দরকার নেই তোমাদের থাকার। তো এভাবে করে আমেরিকাকে ওরা ইনভলভ করেছে। এবং এই সময় কি হলো, অ্যাকচুয়ালি 3টে ফেজ, দাজ্জালের আগমনে 3টে ফেজ হবে কিয়ামতের আগে। প্রথম ফেজটা হচ্ছে যে একদিন 1 বছরের সমান হবে। তারপরে দ্বিতীয় ফেজটা হবে একদিন 1 মাসের সমান, এবং তৃতীয় ফেজটা হবে একদিন 1 সপ্তাহ সমান। ঠিক আছে, মানে কি, মানে একদিন 1 বছরের সমান, মানে মানে আল্লাহর হিসাবে আমরা যে গণনা করি, সেই গণনাটা আমাদের যে একদিন, আল্লাহর কাছে ওই 1 বছর একদিনের মতো হবে। মানে একদিনে আমরা যা কাজ করি, মানে বা 1 বছরে যে কাজটা হয় সেটা একদিনে হবে। ঠিক আছে, তো ব্রিটেন যখন ক্ষমতা ছিল তখন টেকনোলজি সহ পুরো দুনিয়ার যে উন্নতি, তখনও তো তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়ে গেছে। তো শিল্প বিপ্লব হওয়ার পরে তখন পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। মানে রেলগাড়ি আবিষ্কার হয়েছে, তারপরে স্টিম ইঞ্জিন, তারপরে ছাপাখানা, তারপরে টেলিফোন, তারপরে ওই সময় মোটামুটি অনেক কিছু আবিষ্কার হয়েছে 1914 বা 20 সাল পর্যন্ত। তো তখন ওরা সভ্য ছিল। কিন্তু আজকের যুগে যদি আমরা দাঁড়িয়ে বিচার করি, হিসেব করি, তাহলে এখনকার বাসগুলো যে জোরে চলে, যতটা জোরে চলে, তখনকার সবচেয়ে সুপারফাস্ট ট্রেনগুলো অত জোরে যেত না, তাই না? তো এখনকার মোটরসাইকেলগুলো যে জোরে যায়, হ্যাঁ, ওগুলো সেরকম জোরে যেতে পারতো না। তারপরে এখন যত দ্রুত একটা একেবারে গরিব থেকে গরিব লোক কমিউনিকেশন করতে পারে, হ্যাঁ, এখান থেকে বসে আমেরিকায় সে কথা বলছে ভিডিও কলিংয়ে, ঠিক আছে, অথচ তার মান্থলি ইনকাম 4,000 টাকা কি 8,000 টাকা। তখনকার দিনে বড় বড় রাজা বাদশাহ এটা পারতো না, তখন এটা আবিষ্কার হয়নি। তো ওই সময়টাকে আইডেন্টিফাই করা হয়েছে যে ওটা 1 বছর 1 দিনের সমান। তারপরে ওটাকে বলা হয় প্রাক্স ব্রিটানিকা। তো প্রাক্স ব্রিটানিকা থেকে কনভার্ট হয়ে চলে গিয়েছে প্রাক্স আমেরিকানা। তো এখানে হয়েছে কি, 1 বছর মানে 1 দিন 1 মাসের সমান। এখানে আরও বেশি টেকনোলজিক্যাল উন্নতি হয়েছে এবং সেখানে কাজকামগুলো আরও দ্রুত হয়ে গেছে। এরপরে প্রাক্স আমেরিকানা থেকে, অর্থাৎ আমেরিকার নেতৃত্ব থেকে পৃথিবী চলে আসবে প্রাক্স জুডাইকা, অর্থাৎ যারা ইহুদি, যারা জায়নিস্ট মুভমেন্ট করে, তাদের আন্ডারে চলে আসবে, অর্থাৎ ইসরায়েলের আন্ডারে। এরপরে ইসরায়েল হবে একটা তোমার হচ্ছে রুলিং স্টেট পুরো দুনিয়ার। সে দুনিয়ায় কতটুকু লোক থাকবে, কতটুকু থাকবে না, সেটা বড় কথা না। সে দুনিয়া যতটুকুই থাকবে ততটুকুর সে সুপার পাওয়ার হবে। তো এইটা করার জন্য সে কি করলো, এই ইহুদি লবি পুরো প্ল্যানিং করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা করে 11 সেপ্টেম্বর 2001 সাল। এবং এটা ছিল এদের পুরো ইন্টারনাল প্ল্যানিং। এই করে তারা এই হামলা করে তারপরে এই দোষটা পুরো কাদের ঘাড়ে চাপিয়ে দেয়, আরব মুসলমানদের ঘাড়ে। ওখানে যাদেরকে ওরা ইনভলভ করেছিল তাদের মোর দ্যান 90% ওরা বলেছে যে তারা সব হচ্ছে আরব মুসলমান। তার মধ্যে সৌদি আরবের যে মূল মাস্টারমাইন্ড যাদেরকে ওরা বলে, সেটা হচ্ছে মোহাম্মদ আতা। ওদের ভাষ্য অনুযায়ী কোনো একটা ওই 4টে প্ল্যানের মধ্যে একটা প্ল্যানে ছিল এবং সে ছিল পাইলট। তো সে হচ্ছে মূল পরিকল্পনাকারী, এবং ব্যাকগ্রাউন্ডে মূল পরিকল্পনাকারী ওরা দেখিয়েছে যে আল কায়দা এবং বিন লাদেনকে। তো তারা হচ্ছে সৌদি নাগরিক। তো এভাবে করে পুরো মানে মুসলিম বিশ্বের উপরে দোষটা চাপিয়ে দিয়েছে।
দেওয়ার পরে কী হলো, জাস্ট তার নেক্সট প্রতিক্রিয়া কী হলো, সঙ্গে সঙ্গে তারা ঘোষণা করলো যে হয় আমাদের পক্ষে আর নাহলে আমাদের বিপক্ষে, তোমরা ডিসিশন নাও। পুরো দুনিয়ার সমস্ত রাষ্ট্রকে বলে দিল। এখন দুনিয়ার রাষ্ট্রগুলো কার এত সাহস আছে যে আমেরিকার সামনাসামনি দাঁড়াবে? কারো কোনো সাহস নেই। এবার তখন কি করলো ওরা ভেবেছিল যে এখানে অন্তত পাকিস্তান, সৌদি আরব এরা আপত্তি করবে বা বিরোধিতা করার চেষ্টা করবে, তাহলে এদেরকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু ঘটনাচক্রে কি হলো, এবং তখন মনে হতো যে মুশারফ এবং সৌদি আরবেরা খুব ভুল কাজ করেছে, বেইমানি করেছে। এখন মনে হয় যেন ওরা ঠিক কাজ করেছিল। কারণ কি, আমেরিকার পুরো সহযোগিতা নিয়ে তারা টিকে আছে। ইভেন পাকিস্তান তার জন্মলগ্ন থেকে আমেরিকার সাপোর্টে বেঁচে আছে। 47-48 তোমার মোটামুটি ব্রিটেন থেকে পুরো দুনিয়ার রাজত্ব চলে যাচ্ছে আমেরিকার হাতে। তো তারপরে আমেরিকার সমস্ত সহযোগিতায় পাকিস্তান টিকে আছে। কারণ পাকিস্তানের দরকার এই জন্যেই যে চীন এবং ইন্ডিয়াকে কন্ট্রোলে রাখার জন্যে আমেরিকার দরকার। এই জন্য যখন 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, সে সময় সপ্তম নৌবহর, সেই সময়ে সবচেয়ে বড় যে নৌবহর সেটা আমেরিকা পাঠিয়েছিল, এবং সেই সপ্তম নৌবহর প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি চলে এসেছিল। কিন্তু ওই সময়ে ইন্ডিয়া হঠাৎ করে আক্রমণ করে দেয় ঢাকা, এবং পাকিস্তানের যে এয়ারফোর্স সেটাকে গ্রাউন্ডে একেবারে ডিস্ট্রয় করে দেয়। ফলে পাকিস্তানের পক্ষে আর কিছু করার ছিল না, এবং পাকিস্তানকে আমেরিকাই বলল যে তুমি এবার আত্মসমর্পণ করো, তা নাহলে তোমার ওখানে আর টিকে থাকা যাবে না। ফলে তারা আত্মসমর্পণ করলো, নাহলে তো তাদের আত্মসমর্পণ করার কথা না। তো 90,000 গ্রাউন্ড ফোর্স তখনও ছিল, এবং সেই 90,000 তাদের পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সাথে অনেক মিলিশিয়া বাহিনী ছিল, আল বদর, আসামস, রাজাকার বাহিনী, এরকম আরও অন্তত তোমার 4-5 লাখ হবে। ইভেন ওই সময় যারা মিলিশিয়া ছিল তারা বলেছিল যে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্রগুলো আমাদেরকে দিয়ে তারপরে তোমরা যাও, আমরা আমাদের মতো লড়াই করি। তাও দেয়নি ওদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় এগ্রিমেন্ট করে। কারণ আমেরিকা তাদেরকে বলেছিল যে আমরা সাপোর্ট করবো না। তো এইরকম একটা পরিস্থিতিতে কোনো দেশকে আমেরিকার মতো সুপার পাওয়ারের সামনে দাঁড়িয়ে টিকে থাকা সম্ভব না। তো ওই সময় মুশারফ কী করলো, অথচ মানে যে 3টে দেশ সেই সময়ের আফগানিস্তানে কোন সরকার ছিল? তালিবান সরকার। তোমরা তো অনেক ছোটো তখন, 2001 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, এবং তখন প্রত্যেক দিনের একেবারে লাইন টু লাইন আপডেট আমার কাছে থাকতো। একদম টোটাল 3-4টে নিউজ পেপার আমি প্রতিদিন পড়তাম, আনন্দবাজার, তারপরে অন্যান্যগুলো সব। তো পুরো ওয়ার্ল্ড পলিটিক্স তখন খুব মাথায় থাকতে, তখন থেকেই ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপর একটা আগ্রহ ছিল। তো যাই হোক, তখন মুশারফকে আলটিমেটাম দিয়ে দিল, তখন মুশারফ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এবং যে 3টে দেশ তৎকালীন তালিবান রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল, তার মধ্যে 1 নম্বরে ছিল পাকিস্তান, 2 নম্বরে সৌদি আরব, আর 3 নম্বরে ছিল UAE, আরব আমিরাত। 3 জনেই সমর্থন তুলে নিল সাথে সাথে উইদিন ফিউ আওয়ার্স। এবং পাকিস্তান বলে দিল যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি। তখন বলল যে ঠিক আছে, তোমার এই যে করাচি বিমানবন্দর, তারপরে তোমার বিমান ঘাঁটি, তোমার সমুদ্র পোর্ট, এই সবগুলো আমাদের লাগবে, এখান থেকে আমরা বোম্বিং করব। তো F-16 বিমানগুলো সব পাকিস্তান থেকে উড়ে যেত, আর ওদিকে ছিল তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ওদিক দিয়েও ওরা আসতো, কিন্তু মেন ব্যবহার করতো পাকিস্তানকে। এবং টোটাল মানে সাপ্লাই লাইন, মানে খাবার, ওষুধ, জ্বালানি, সমস্ত কিছু আমেরিকান সৈন্য সহ, শুধু তো আমেরিকান সৈন্য ছিল না, আরও প্রায় 15-20টা দেশের সৈন্য ছিল, প্রায় ন্যাটোর সবগুলো দেশ ওখানে ছিল। তো তাদের সমস্ত সাপ্লাই পাকিস্তান দেওয়া শুরু করলো, এবং এমন একটা পরিস্থিতি হলো যে পাকিস্তানের জনগণ তখন ক্ষোভে ফুঁসছে যে তারা জীবন দেবে, কিন্তু কোনোভাবেই এইভাবে আফগানিস্তানের মুসলমানদেরকে একা ছাড়বে না, কিন্তু সরকার করছে না। তখন সেখানে ওই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে সব টেররিস্ট অর্গানাইজেশন বা এই সমস্ত সশস্ত্র গ্রুপ তৈরি হলো, মারাত্মক রকমের। এবার এই সশস্ত্র গ্রুপগুলো কী করতে লাগলো, পাকিস্তানি সেনাবাহিনীর উপরে, পুলিশের উপরে, বিভিন্ন সরকারি বড় বড় কর্মকর্তাদের উপরে সব হামলা করতে শুরু করলো। পুরো পাকিস্তান একেবারে বিশ্রী অবস্থা, মানুষজন ক্ষোভে ফুঁসছে চারিদিকে। আর এদিকে কিছু করার নেই, আমেরিকাকে সাপোর্ট করে যেতে হচ্ছে। সৌদি আরব তো তার আগে হাত গুটিয়ে নিয়েছে, কারণ ওদের ভয় আরও বেশি। এরকম একটা পরিস্থিতিতে তারা কি করলো, তারা চেয়েছিল যে পুরো মানে ইসরায়েলের যে মানে ইহুদি লবি, তারা চেয়েছিল যে বিশেষ করে পাকিস্তানকে ধ্বংস করে দিতে। পাকিস্তানকে ধ্বংস করা মানে হচ্ছে পাকিস্তানের অ্যাটমিক এনার্জি যেটা, সেটাকে কবজা করে নেওয়া। এটা করে নিতে পারলে ওর জন্য অনেক সহজ হবে। আর সৌদি আরব যতই তোমার ওয়াহাবি সেকুলার স্টেট হোক, তারপরেও ওরা সৌদি আরবকে ভিতর থেকে ভয় পায়।
যে কখন না জানি ঘুরে যায়, কখন না জানি ঘুরে যায়, মানে ওর মাথায় ওই সমস্ত লাল ওড়না ফোড়না পরে, তারপরে জব্বা পরে, ঠিক আছে, এগুলো দেখে এরা ঠিক বিশ্বাস করে উঠতে পারে না। হ্যাঁ, যে যতই আমেরিকার সঙ্গে থাক হয়তো বা কোনো দিন ঘুরে যাবে, কিন্তু এরা জানে না যে দুম্বা খেয়ে খেয়ে এদের ভুঁড়ি যায়, এরা কিছু করতে পারবে না। এবং দীর্ঘদিন যখন মানুষ আরামায়েশে থাকে তখন তার ভয় হয় যে আমার এই আরামায়েশ চলে গেলে আমি কীভাবে বাঁচবো। যে এসির মধ্যে থেকে অভ্যস্ত, সে কিন্তু কারেন্ট চলে গেলে ভাববে যে হায় হায় আমি কীভাবে থাকবো, হ্যাঁ আমি তো ঘুমোতেই পারবো না, মরেই যাব। অথচ যাদের অভ্যাস নেই, এরকম অভ্যস্ত না, তারা আরামে থাকতে পারে। মানে তাদের এমন অনেক লোক আছে হাত পাকাতেই চলে। আমরা ছোটোবেলায় কি কারেন্ট ফারেন্ট কিছু ছিল না, আমরা কীভাবে ঘুমাতাম, ঘুমোতো না, রাত্রে ঘুমোতো তো। কিন্তু এখন আমরা পাকা চলে গেলে রাত্রে ঘুম হয় না। তো যাই হোক, সৌদি এবং ঘটনাচক্রে কী হলো, ওই 1960-70 সালের দিকে আস্তে আস্তে তেল আবিষ্কার হলো। তেল আবিষ্কার হওয়ার পরে দেখা গেল যে এদের প্রয়োজন আরও বেড়ে গেল এদের কাছে। এবং তখন ব্রিটেন এবং আমেরিকা এরা মানে নিজেরা ধন্যবাদ দিয়েছে এই জন্যে যে আগে থেকে এদেরকে গোলাম বানিয়ে ফেলেছে। যদি এদেরকে গোলাম বানাতে না পারতো, এবং আর যদি মাত্র 20-30 বছর ওসমানী খেলাফত টিকে যেত, তাহলে এই তেল সব ওদের আন্ডারে চলে যেত, আর এই তেল দিয়ে পুরো দুনিয়াকে ওরা কন্ট্রোল করতে পারত। তো এমন একটা সময় খেলাফত ধ্বংস হলো যে আর মাত্র 20-30 বছর বা 50 বছর থাকলে পুরো দুনিয়া কবজা করে নেওয়া যেত, কারণ তেল ছাড়া পুরো দুনিয়া অচল। কিন্তু সেটা আর হলো না, যাই হোক আল্লাহর ইচ্ছা ছিল। তো এই ইহুদি লবি জায়নিস্ট মুভমেন্ট এরা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা করে আবার মুসলমানদেরকে বানিয়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চেয়েছিল। কিন্তু সেই বিশ্বযুদ্ধটা যে কোনো কারণে হোক, মুসলমানদের ভীতির কারণে হোক বা এর কারণে হোক, সেই যুদ্ধটা শুরু হয়নি। কারণ সবাই কেউ আর ফিল্ডে নেই। ফিল্ডে কারা আছে? একা আফগানিস্তানে মোল্লারা, যেই মোল্লারা পায়জামা পরে আর কুর্তা পরে, ঠিক আছে, মাথায় পাগড়ি পরে, আর খাওয়া হয় না, একবেলা খায় একবেলা খায় না, এই মোল্লারা একা ময়দানে রয়েছে। এবং ঘটনা এমন দাঁড়ালো যে তারা কোথাও আত্মসমর্পণ করেনি, তারা একা জাস্ট কাবুল টাবুল ছেড়ে দিয়ে চলে গেল পাহাড়ে, কারণ তাদের পাহাড়ে থেকে তারা অভ্যস্ত ছিল। এবং তারা কেন এটা করতে পেরেছিল? এই জন্যে যে এই যে মডার্ন গডলেস সিভিলাইজেশন, মনে রাখতে হবে ব্যাপারটা, কি বললাম? মডার্ন গডলেস সিভিলাইজেশন, আধুনিক ঈশ্বরবিহীন সভ্যতা। এই সভ্যতার যে কুপ্রভাব, এটা দুনিয়ার মধ্যে শুধুমাত্র আফগানিস্তানে পৌঁছাতে পারেনি। এবং এই জায়গাকে আল্লাহ তাআলা তার বিশেষ রহমত দিয়ে রক্ষা করেছেন। দুনিয়াতে সমস্ত জায়গাতে পৌঁছে গিয়েছিল এই মডার্ন গডলেস সিভিলাইজেশন। তার মানে কি? তাদের ডেভেলপমেন্টের কনসেপ্ট হচ্ছে সেখানে খাও দাও ফুর্তি করো, মদ খাও, মহিলা নিয়ে ঘোরো, এবং এই সমস্ত যত অন্যায় অবিচার আর যত সব ভোগ বিলাসিতা, এই সব কিছু তারা এক্সপোর্ট করেছে। মানুষকে দুনিয়ার প্রতি একেবারে মানে বুঁদ করে দিয়েছে, দুনিয়া পূজারি বানিয়ে দিয়েছে। আর মানুষকে করেছে কি, মানে যে একেবারে গরিব লোক, সেও স্বপ্ন দেখে যে আমি একটা পাকা বাড়ি বানাবো, একটা আমার বাড়িতে এসি লাগাবো, গাড়ি কিনবো, এইসব স্বপ্ন এখন দেখে, সবাই দেখে, ঠিক আছে। মানে এখন মানে সামান্য রাঁধুনি, সেও স্বপ্ন দেখে যে আমি একটা 4 হুইলার কিনবো, বুঝলে? হ্যাঁ, আমার একটা রাঁধুনি ছিল আমার হোটেলে, সে তো একদিন প্রায় কিনেই ফেলেছিল একটা 4 হুইলার। আমি কোনো রকমে তাকে মানা টানা করে তারপরে থামালাম। মানে পুরানো, অনেক পুরানো, মানে কিনলেই সে ফাঁসবে। সে 15-16 হাজার টাকা মাইনে পায়, সে একটা 4 হুইলার 35,000 টাকা দিয়ে কিনে নেবে। মানে কি, এদের মনের মধ্যে ওই যে বিলাসিতা, কামনা বাসনা ঢোকাতে সক্ষম হয়েছে। ফলে পুরো দুনিয়া এমন ভোগে মত্ত হয়েছে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় অহান। অহান মানে কি? মৃত্যুর প্রতি ভয়, ঘৃণা এবং দুনিয়ার প্রতি চরম মোহ। তো এই অহান পুরো ওয়েস্টার্ন সিভিলাইজেশন সব জায়গায় ঢুকে গিয়েছে, কোথাও ঈশ্বরের অস্তিত্ব নেই, সব গডলেস। আর বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলো, মেট্রোপলিটন সিটির যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লোকদের ঈশ্বরের প্রয়োজন হয় না, আল্লাহর কোনো দরকার নেই সেখানে। সে যে কোনো ধর্মেরই, সে হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক বা ইসলাম ধর্মের হোক, মানে ধর্মীয় যে কনসেপ্ট, ঈশ্বরের যে কনসেপ্ট, এইটার দরকার নেই তাদের। এটা ছাড়াই তাদের জীবন খুব সুন্দরভাবে চলে। তো এই যে গডলেস সিভিলাইজেশন, এইটা পুরো দুনিয়ার মানুষকে ভোগবাদী করে দিয়েছে এবং তাদেরকে সবসময় দুনিয়াতে কত বেশি দিন বাঁচতে পারবে সেই ব্যাপারে ক্যালকুলেশন করায়, এবং কত ভালোভাবে। এখন ডেভেলপমেন্টের কনসেপ্ট কি? মানে সুন্দর রাস্তা হবে, ঝাঁ চকচকে শপিং মল হবে, বিশাল ঝাঁ চকচকে এয়ারপোর্ট হবে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। কিন্তু এই ডেভেলপমেন্ট দিয়ে মানুষ কতটুকু
মানে পিস বা শান্তি অর্জন করতে পারছে, তার কোনো ইন্ডেক্স তাদের কাছে নেই। এই সো কল ডেভেলপড ওয়ার্ল্ড, তাদের অবস্থা কি? তাদের ওখানে হত্যা, আত্মহত্যা, সেখানে নারীদেরকে হত্যা, ভ্রূণ হত্যা, খুন, ব্যভিচার, মদ্যপান, তারপরে পাগল, অর্ধপাগল, মেন্টালি ডিস্টার্ব লোকজন একেবারে ভরা, ডিভোর্স। তো এই সমস্ত কিছু নিয়ে তাদের ঝাঁ চকচকে একটা হচ্ছে কি ডেভেলপড ওয়ার্ল্ড। সেই ডেভেলপড ওয়ার্ল্ডের ভিতরে কি আছে? সেটা জাহান্নাম। তো এটা আমরাও দেখব যে যারা এই দুনিয়ার পিছনে ছুটেছে আমাদের সমাজে, তারা হয়তো বা অসৎ পথে বিভিন্নভাবে বা সৎ পথে নিজের যৌবনকে প্রচুর পরিমাণে পরিশ্রম করিয়ে রোগ ব্যারাম জোগাড় করে সে হয়তো একটা বাড়ি করেছে, একটা চাকরি জোগাড় করেছে, বা একটা সুন্দর মেকআপ করা বউ জোগাড় করেছে, কিন্তু সেই বউকে নিয়ে তার ঘুরতে যাওয়ার আর ক্ষমতা নেই, কারণ তার ডায়ালিসিস করা লাগে, শুয়ে পড়ে থাকে। বউ আর কারো হাত ধরে হয়তো শপিং করতে চলে যায়, তার উপায় নেই। তো এই যে গডলেস যে সিভিলাইজেশন, এর যে কনসেপ্ট, এর যে ভোগবাদিতা, এটা মানুষের একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে এই বর্তমান যে মানে ইনফরমেশন, এটাকে কি বলে, মানে তত্ত্ব বিস্ফোরণের যুগে মানুষের একেবারে ঘরের কোণায় পৌঁছে গিয়েছে। এইখানে শুধুমাত্র আফগানিস্তান এমন একটা দেশ ছিল যে সেখানে এদের দৃষ্টিতে ডেভেলপমেন্ট হয়নি, সেখানে মোবাইলের টাওয়ার তৈরি হয়নি, সেখানে বিশাল বিশাল হাইওয়ে হয়নি, কোনো একটাও রেল স্টেশন নেই, এয়ারপোর্ট একটা ভাঙাচুরো আছে না থাকার মতো। সেখানকার লোকজন এখনও প্যান্ট শার্ট টাই পরতে শেখেনি। একবার তারা চেষ্টা করেছিল আমদানি করার, বিশেষ করে তোমার ওই দিক দিয়ে কমিউনিস্টরা রাশিয়া থেকে করে, তো সে লাভ হয়নি। কিছুদিন পরেই তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছিল সেখানকার মুসলমানরা। কে ছিল সে রাজার নাম মনে আছে? নাজিবুল্লাহ। প্রেসিডেন্ট নাজিবুল্লাহকে পরে গিয়ে যারা ওখানকার ইসলামী আন্দোলনের লোকজন ছিল ক্ষমতাচ্যুত করে তাকে একদম প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেয় কাবুলে। তো তারপরে সেখানে যদিও এবার কি হলো, ওই বিভিন্ন মুজাহিদ গ্রুপগুলোর মধ্যে লড়াই টড়াই হয়েছিল, তারপরেও যেটা আমি বলতে চাইছি, আফগানিস্তান একমাত্র, এবং পাকিস্তানের ওই আফগান লাগোয়া এলাকাগুলো একমাত্র রিজন দুনিয়ার মধ্যে যেখানে এই গডলেস সিভিলাইজেশন প্রবেশ করতে পারেনি। সেখানে তারা পিওর যে ঈশ্বরের ধারণা এবং সেই সাথে সাথে প্রকৃতির সঙ্গে এবং কষ্ট স্বীকার করার যে যেটাকে বলা হয় যে অভ্যাস, সেটা তারা ধরে রেখেছিল। তাদের কাছে পাহাড়ে গুহার মধ্যে বাস করা আর কোনো বাড়িতে বাস করা একই ব্যাপার। তাদের জন্য নিজেরা শিকার করে এনে সেই প্রাচীন যুগের মতো, বা সেই পাহাড় থেকে ঝর্ণার পানি এনে খাওয়া, মানে এগুলো খুব ইজি ব্যাপার ছিল। তো যার কারণে এই লোকগুলো আল্লাহর নামে ঝাঁপিয়ে পড়লো এবং তারা লড়াই করলো, ফাইট করলো। সেই লড়াইতে কি হলো যে তারা তো শহরগুলো ছেড়ে চলে গেল, কিন্তু পুরো গ্রাম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলের 90% তাদের কন্ট্রোলে ছিল। মূলত যে আফগান সরকার যেটা ছিল, যে হামিদ কারজাইয়ের সরকার, বা তারপরে আশরাফ ঘানির সরকার, এবং লাস্ট যে ছিল কি নাম, এই যে লাস্ট যে চলে গেল, নামটা ভুলে যাচ্ছি আমি। প্রথমে ছিল হামিদ কারজাই, তারপরে ছিল আশরাফ ঘানি, তারপরে লাস্ট যে ছিল, এই নামটা ভুলে যাচ্ছি আমি। যাই হোক, তো এরা কি করতো, মেন কয়েকটা শহর এরা কন্ট্রোল করতো, কাবুল, মাজারি শরীফ, জালালাবাদ, আর হেরাট, আর কান্দাহার। বাস এই 5-6টা শহর মেনলি এরা কন্ট্রোল করতো। বাকি রুরাল এলাকাতে শাসন চলতো এই ছাত্রদের। এখন ছাত্র ভাইরা এইভাবে তারা শাসন করে যাচ্ছে প্যারালালি, আর এরা শহরে বসে আছে। এর মাঝখানে লাভ যেটা হয়েছে যে এরা প্রচুর ইনফ্রাস্ট্রাকচার, যে রাস্তাঘাটগুলো দরকার ছিল, এগুলো এই 20 বছরে সুন্দর করে সব তৈরি করেছে। ঠিক আছে, রাস্তাঘাট, এয়ারপোর্ট, বা আরও যে দরকারগুলো ছিল, কিছু মোবাইল টাওয়ার ফাওয়ার ইত্যাদি করেছে। যদিও এর মানে অ্যাকচুয়ালি এর নেগেটিভ ইম্প্যাক্টই বেশি, এবং সেটা অলরেডি ফুটতে শুরু করেছে। বর্তমান ছাত্রদের যে নেতৃবৃন্দ বা এদের যে লোকজন, এদের মধ্যে ওই ভোগবিলাসিতা আস্তে আস্তে ঢুকছে এর মাধ্যমে। কিন্তু তারপরেও সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম ইনফ্লুয়েন্স এরা। তো এভাবে করে তারা আবার সমমিয়ায় ফিরে আসলো, এবং ফিরে আসলো মানে কি, অ্যাকচুয়ালি একটা এগ্রিমেন্ট হয়েছিল তালিবানদের সাথে আমেরিকার, যে আমরা এবার চলে যাব, তো আমরা যেন পিসফুলি চলে যেতে পারি, তুমি সেই ব্যবস্থা করো। তো তারপরে এরা পিসফুলি চলে এসেছে, এবং এই ব্যাপারটা যে শাসক ছিল ওকে বুঝতে দেয়নি। ঠিক আছে, বা ওর সাথে হয়তো ভিতরে ভিতরে কথা হয়েছিল, বাকি কাউকে কিছু বলেনি। নাহলে রাতারাতি 3 লাখ সৈন্য গেল কোথায়, পুরো গায়েব হয়ে গেল হাওয়া। 3 লাখ সৈন্য, আরও 1-2 লাখ পুলিশ, আরও কত কিছু, সব কই, কেউ নেই। যাই হোক, তো এরা এখান থেকে ছেড়ে বেরিয়ে চলে গেল। ব্যাপারটা যেটা, যে এই শতাব্দীর শুরুতে, 21 শতাব্দীর শুরুতে জায়নিস্ট মুভমেন্ট যেটা চেয়েছিল যে আমেরিকাকে
এবং রাশিয়া এবং মুসলিম শক্তিগুলোকে আবার একটা বড় যুদ্ধে জড়িয়ে দিয়ে এবার ওদেরকে ওদের ক্ষমতা নিশ্চিহ্ন করে দিয়ে ও নিজে ক্ষমতায় আসবে, সেটা কোনো কারণে ডিলে হয়ে গেছে। ডিলে হয়েছে এই জন্যে যে মুসলিম কোনো দেশ এদের সাথে যুদ্ধে যায়নি, তো কীভাবে হবে? ঠিক আছে, এরা বলেছে যে ঠিক আছে, এতদিন তো আমরা মাথা নত করতাম, মানে এতদিন রুকু করতাম, এখন সেজদা করতে প্রস্তুত আছি। তো সৌদি আরব সহ পাকিস্তান টাকিস্তানের সবাই সকাল বিকেল ওই আমেরিকার পায়ে গিয়ে সেজদা করা শুরু করলো। তো আমেরিকা বললো ঠিক আছে, এ তো অনেক অনুগত, তো এত যখন অনুগত তো একে তো কিছু করা যায় না। তো এইভাবে ঠিক এদের এটা এরপর কি হলো, ওয়ার এগেনস্ট টেরোরিজম, এই করে করে সারা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে লাগলো এবং সমস্ত জায়গাতে এই টেরোরিস্ট ওই টেরোরিস্ট, এখানে হামলা সেখানে হামলা, একেবারে প্রত্যেক দিন পেপার খুললেই কোথাও না কোথাও ব্লাস্ট হচ্ছে। আর কারা দায়ী? মুসলিমরা দায়ী। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট 2-3 বছর আর ব্লাস্ট হচ্ছে কোথাও? কোথাও হয় না। পুরো ইন্ডিয়া সহ দুনিয়ার কোথাও আর এখন আর সন্ত্রাসবাদী হামলা হয় না, আর জঙ্গি টঙ্গি সব গর্তের মধ্যে চলে গেছে। আসলে পুরো ব্যাপারটাই তো ওদের প্ল্যানিং করা। এবার এখানে ব্যাপারটা এরকম না যে ইহুদিরাই করতো এটা, ব্যাপারটা কি অনেক সাধারণ মুসলমান আবেগী, ঠিক আছে, তারাও তো বোঝে সোঝে না, তাদেরকে বিভিন্নভাবে জেহাদের কথা এটা সেটা, যে ওখানে নির্যাতন হচ্ছে, ওখানে অবিচার হচ্ছে, চলো আমাদের লড়াই করতে হবে, এইসব করিয়ে টরিয়ে এদেরকে ইনভলভ করাতো। এরা বুঝতে পারতো না, এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আবার অনেক জায়গায় ওরা নিজেরাই করতো, আবার অনেক জায়গায় কী করতো, কিডন্যাপ করে নিয়ে আসতো। মনে করো সীমান্ত এলাকা থেকে কাউকে কিডন্যাপ করে নিয়ে আসলো, নিয়ে এসে তার পেটে বোম টোম বেঁধে দিয়ে তাকে একটা জায়গায় গিয়ে করে দিল, ছেড়ে দিল, দিয়ে ব্লাস্ট করে দিল, বলে যে তুই না করলে তোর পরিবারের লোককে মেরে ফেলবো, এই করবো সেই করবো। তো তারপরে যে মরে গেল তার ছবি টবি আগে থেকে তুলে রাখলো, যে কে না অমুক একটা মুসলিম নাম। এইভাবে করে মানে দুনিয়াতে সবচেয়ে যদি কেউ শয়তান দেখতে চায় তাহলে শয়তান হচ্ছে দুনিয়ার গোয়েন্দা সংস্থার লোকজনগুলো, মানে ইবলিসের থেকেও বড় ইবলিস এরা। প্রত্যেকটা দেশের গোয়েন্দা বাহিনীর লোকজন মানে হচ্ছে সাক্ষাৎ শয়তান। এরা দুনিয়াতে এদের নিজেদের বাপ মা সন্তানদেরকেও মানে ব্যবহার করতে পারে নিজেদের স্বার্থে, এরা এতটাই শক্তিশালী পাওয়ারফুল। এবং এই গোয়েন্দা সংস্থাগুলো এরা সরকারকেও যতটুকু তথ্য দেবে মনে করবে ততটুকুই দেবে, এরা বাধ্য না, সরকার এদের কাছ থেকে ইচ্ছা মতো তথ্য বের করতে পারবে না। মানে মনে করো আমাদের দেশের গোয়েন্দা সংস্থা র, ঠিক আছে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, তো এই র যদি মনে করে যে আমি এতটুকু সংবাদ দেব গভর্নমেন্টকে, তো এতটুকুই দেবে, যদি মনে করে বাকিটা দেবে না। এবং সরকারের কোনো এখতিয়ার নেই তাদের কাছে জবাবদিহি করার, যে এত টাকা দিলাম, এত লোক দিলাম, তুমি সেগুলো কী করেছো, কোথায় ব্যয় করেছো, কী কাজ করছো আমাকে বলো, দাও, বাধ্য না এরা। এই জন্য প্রত্যেকটা দেশে 2-3টি গোয়েন্দা সংস্থা থাকে। খেয়াল করে দেখবে ইন্ডিয়াতে কি আছে, র, আবার সিবিআই, আবার তোমার হচ্ছে আইবি, আবার এই ধরনের অনেকগুলো আছে, সেনাবাহিনী আলাদা আছে। এবার এখানে কি করে গভর্নমেন্ট ওই এক বাহিনীর পিছনে আর এক বাহিনীর গোয়েন্দা লাগিয়ে রাখে ওই তথ্যগুলো জোগাড় করার জন্য। মানে মনে করো রয়ের অফিসারের পিছনে একটা সিবিআই এর লোক আছে, সিবিআই এর পিছনে রয়ের আরেকজন আছে, আরেকটা গোয়েন্দা সংস্থার পিছনে আরেকটা গোয়েন্দা সংস্থার আছে, যাতে করে কেউ মানে সরকারের উপরে একদম চেপে বসতে না পারে। মানে ওরা কোথায় যাচ্ছে, কী করছে না করছে, এই তথ্যগুলো নেওয়ার জন্য। প্রত্যেকটা দেশে, আমেরিকাতে সিআইএ, আবার এফবিআই, বাংলাদেশও তাই। বাংলাদেশে হচ্ছে ডিজিএফআই, এটা গোয়েন্দা বাহিনী হচ্ছে ওদের সেনাবাহিনীর। আবার সরকারি একটা গোয়েন্দা বাহিনী আছে, ওটাকে ওরা বলে ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, পুলিশের। আরও এরকম আছে, আমরা নাম জানি না। প্রত্যেক দেশে, পাকিস্তানও তাই, তা নাহলে এরা টিকতে পারবে না। তো একে অপরের তোমার এতেও তাই, মোসাদের ক্ষেত্রে তাই, মোসাদ আছে ইসরায়েলে, আরেকটা আছে ইরানেও তাই। এবং অনেক সময় কি হয়, এদের একটা গ্রুপ আরেকটা গ্রুপের লোককে মেরে দেয়, এরকমও হয়। তো যাই হোক, এটা অন্য ব্যাপার। এইসব ব্যাপারে জানতে গেলে আরও একটা বই আছে, স্পাইস স্টোরি বলে, মোজাম্মেল ভাইয়ের লেখা, মোজাম্মেল হোসেন তোহা। তো স্পাইস স্টোরিতে এ ধরনের দারুণ দারুণ স্টোরি আছে, সব রিয়েল স্টোরি, যদিও বইটা আমার পড়া হয়নি। তো কি বলতে চাইছিলাম, তো এই যে ইহুদি জায়নিস্ট লবি, এরা চেয়েছিল যে কোনোভাবে বিশ্ব শক্তিগুলোকে আবার একটা যুদ্ধের মধ্যে ইনভলভ করা, এবং সেই ফাঁকে ওরা দখল করে নেবে ওদের যে স্বপ্নের রাষ্ট্র, নীল নদের মানে পশ্চিম দিক থেকে, আর এদিকে তোমার ইউফ্রেটিস বা ফোরাত নদী তীর পর্যন্ত পুরো এলাকা ওরা দখল করবে। এখন ওই জন্যে এরা অপেক্ষা করছে, এবং এমনভাবে পুরো ব্যাপারটাকে এরা নিয়ন্ত্রণে রেখেছে যে
আজকের সমস্ত পৃথিবীর মুসলমানরা যদি এক তো হতে পারবে না, কারণ ন্যাশন স্টেট দিয়ে এদেরকে ভেঙে রেখেছে, কারণ গভর্নমেন্টগুলো এদের হতে দেবে না। ফলে যে জিনিসটা হবে, এই যে মুভমেন্ট, যে আন্দোলন হামাসের বা যারা বাকি যারা আছে, এই আন্দোলন এই মুহূর্তে সফল হবে না, এরা পরাজিতই হবে। ঠিক আছে, এবং এখানে যা ভাবগতিক দেখা যাচ্ছে যে সম্ভবত আমেরিকা ফিজিক্যালি ইনভলভ হতে চাচ্ছে না। আমেরিকা পিছন দিক দিয়ে সাহায্য করছে, কিন্তু ইসরায়েল চাইছে যে কোনোভাবে ফিজিক্যালি ইনভলভ হতে। এখন হতে পারে যে দেখো হঠাৎ করে কি হলো, ওইখানে একটা নৌবহর পাঠিয়ে দিয়েছে তোমার, ওই যে ওই প্যালেস্তাইনের ওই পাশটায় যে সমুদ্রটা, কি জানো ওটা, ভূমধ্যসাগর নাকি, তাই হবে ভূমধ্যসাগর, যেটা তোমার সুয়েজ খাল দিয়ে ওখানে চলে যাচ্ছে। তো ভূমধ্যসাগরে আমেরিকার ইয়ে চলে এসছে, তোমার নৌবাহিনীর জাহাজ, আবার এইদিকে তো আছে ইরানের দিকে। তো এগুলো প্ররোচনা দেওয়া, এরা চাইছে ইসরায়েলি লবি যে কোনোভাবে ওই পার্ল হারবারে বম্বিং করার মতো, যে এদের এই নৌবহরের উপরে একটা দুটো রকেট হামলা করুক, হামাস হোক বা যে কেউ, বা হিজবুল্লাহ বা ইরান বা অন্য কেউ, করলেই আমেরিকা খেপে যাবে। এবং আমেরিকা খেপে যাবে মানে কি, তার প্রেস্টিজের ব্যাপার। তো যখন প্রেস্টিজ ইস্যু করে সে যুদ্ধে জড়িয়ে যাবে, যুদ্ধে জড়াবে মানে সে কী করবে, সে এসে হামলা করবে হয় ইরানে নাহলে সিরিয়ায়, এবং ইরান সিরিয়াতে যে হামলা করবে তখন একদম ডিরেক্টলি তোমার ইয়ে রাশিয়া ইনভলভ হয়ে যাবে, এবং এই করে করে অন্যান্য দেশগুলো ইনভলভ হবে। এরা চাইছে বিভিন্নভাবে ইনভলভ করতে, আর এটা আমরাও চাইছি যে এই যুদ্ধটা দ্রুত শুরু হোক, এই নতুন একটা যুদ্ধ এটা দ্রুত শুরু হোক, এবং এই যুদ্ধে পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো এবং সব ন্যাশন স্টেটগুলো এর মধ্যে ইনভলভ হোক, হয়ে এরা নিজেরা ধ্বংস হয়ে যাক। কারণ এরা যতক্ষণ একটা যুদ্ধ করছে ততক্ষণ এরা ধ্বংস হবে না। এবং এই ন্যাশন স্টেটগুলো হচ্ছে এক একটা কারাগারের মতো, সেখানে জনগণকে তারা বন্দি করে রেখেছে। তো এই কারাগারগুলো যতক্ষণ না উন্মুক্ত হচ্ছে ততক্ষণ অ্যাকচুয়াল যে লড়াই, সেই লড়াইটা সম্ভব না। এখন তোমাকে যদি হাত পা বেঁধে তারপরে পেটায় মারে এবং বলে যে তুমি দুর্বল, তুমি কিছু করতে পারো না, হ্যাঁ, তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না। সমান সমান হলে তখন তো বোঝা যাবে, তাই না? তো এখন তো পুরো মুসলিম বিশ্ব শুধু না, পুরো দুনিয়ার মানুষকেই এই জায়নিস্ট লবি আমেরিকা এবং জাতিসংঘের মাধ্যমে নপুংসক করে রেখেছে। কেউ কোথাও কোনো কথা বলতে পারে না। খুব বেশি হলে তুমি একটা মিছিল করতে পারো, আর প্লাকার্ড নিয়ে কিছু স্লোগান দিতে পারো, আর অমুক মুর্দাবাদ তমুক মুর্দাবাদ এইসব করিডোরে গলা টলা ব্যথা করে, তারপরে তুমি সন্ধ্যে থেকে বাড়ি চলে আসতে পারো, ব্যাস এতটুকুই। এর বাইরে কিছু করতে গেলেই খবর আছে, তোমাকে পুলিশ নিয়ে চলে যাবে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দেবে, আর নাহলে তোমাকে টেররিস্ট বানিয়ে দেবে, নাহলে মাওবাদী, নাহলে কত কিছু আছে সব ওদের কাছে। ঠিক আছে, ওদের সব কিছু সিস্টেম করা আছে। ফলে জনগণের যে স্বাধীনতা এবং স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, এইটা নেই মানুষের। এবং মানুষ ন্যায়ের জন্যে লড়াই করা, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার রাষ্ট্রগুলো কেড়ে রেখেছে। এরা কি বলে যে না, লড়াই করার দায়িত্ব আমাদের, এটা তো আমরা নিয়ে বসে আছি ঠিকা নিয়ে। না, লড়াই করার দায়িত্ব কি? তুমি যে ন্যায়ের পক্ষে লড়াই করবে না অন্যায়ের পক্ষে লড়াই করবে, তার কি গ্যারান্টি আছে? তোমরা তো গুটি কয়েক লোক, একটা দেশে 2 কোটি 4 কোটি মানুষের পক্ষ থেকে তোমরা 2 জন 5 জন বা 7 জন বা 100 জন মিলে কী ডিসিশন নেবে? ফলে ন্যায়ের জন্য লড়াই করা বা নিজের অধিকারের জন্য লড়াই করা, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই অধিকার ন্যাশন স্টেটগুলো কেড়ে রেখেছে তাদের নিজেদের স্বার্থের জন্য, এবং এই পুরোটাই কন্ট্রোল করছে ইহুদি জায়নিস্ট যে লবি তারা, এবং ক্যাপিটালিস্ট মানে তারাই, গডলেস স্টেট তারও রচয়িতা তারাই। তো পুরো দুনিয়াটা এভাবে ক্যাপিটালিস্ট, গডলেস্ট এবং জায়নিস্ট বানিয়ে দিয়েছে, আর সেই সাথে হচ্ছে চরম ভোগবাদী। এবং এই ভোগের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য তারা কি তৈরি করেছে? বিভিন্ন ধরনের সিনেমা, তারপরে সিরিয়াল, পর্নোগ্রাফি, তারপর হচ্ছে খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, আর অলিম্পিক, আর এই সেই সারা বছর লেগে আছে। তারপরে কি আইপিএল, তারপরে বিপিএল, তারপরে কি যেন পিপিএল, তারপরে কত কিছু, এই লিগ সেই লিগ, লিগের আর শেষ নেই। মানে বিভিন্নভাবে, আর সেই সাথে কি প্রেম প্রীত, হ্যাঁ, ভালোবাসা, এইসব। এই যে একটা যুবক সে কী করছে, তার পুরো যৌবনকালটা একটা মেয়ের পিছনে কাটিয়ে দিচ্ছে। এবং সিনেমাগুলো কি হচ্ছে, তুমি সিনেমাগুলোতে দেখবে যে নায়ক তার সারাদিন আর কোনো কাজ দেখাচ্ছে না, মানে সে কখন খায়, কখন ঘুমায়, কখন কাজ করে, কখন স্কুলে যায়, কিচ্ছু না, সারাদিন সে মেয়েটার পিছন পিছন ঘুরছে। পুরো সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখবে কাহিনিটা কি, যে ওর যেন আর কোনো কাজ নেই, ওর কাজই হচ্ছে সকাল থেকে উঠে রাত পর্যন্ত খালি মেয়েটার পিছনে পিছনে ঘোরা। ওইগুলোই তো দেখায়, তার বাকি জীবনগুলো তো দেখায় না। মনে করো সে গরিব মানুষের ছেলে, কলেজে যায়, পড়াশোনা কিছু দেখায় না, কলেজে গিয়ে মেয়েটাকে গোলাপ ফুল দেয়, তার পিছনে ঘোরে,
তার সঙ্গে ধাক্কা লেগে যায়, তারপরে তার বইগুলো পড়ে যায়, সেই বইগুলো তুলে দেয়, এরপরে সে বলে থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, এভাবে করে আমার একদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে, রাস্তা দাঁড়াতে হঠাৎ করে গাড়ি পাংচার হয়ে যায়, তারপরে সেই ছেলেটা গ্যারেজে কাজ করে, সে গিয়ে আবার চাকাটা ঠিক করে দেয়, তারপরে প্রেম হয়ে যায়, ঠিক আছে। এই তো কাহিনী, সব কাহিনীগুলো একই। মানে তুমি যে কোনো সিনেমা আমাকে দেবে, আমি 5 থেকে 10 মিনিট দেখে বলে দেবো যে শেষে কী হবে। আচ্ছা, তো এখানে কি দেখাচ্ছে যে সারা দিন এবং তার পুরো জীবনটা সে ব্যয় করছে কোথায়? একটা মহিলার পিছনে, একটা মেয়ে লোকের পিছনে। এবং এই করিডোরে লাস্টে গিয়ে কী হচ্ছে? মিল হয়ে যাচ্ছে এবং সব ইয়াং ছেলেরা উফ বাস খুব খুশি। এরপরে সে এসে তার বাস্তব জীবনে অ্যাপ্লাই করা শুরু করছে। ফলে তার ধ্যান জ্ঞান চিন্তা সব একটা মেয়ে, যেমন দেবদাস, এই যে উপন্যাসটা কি, এইটা তো ইয়াং জেনারেশনকে নপুংসক বানানোর একটা ফিল্ম, মানে উপন্যাস। যখন ছোটোবেলায় পড়েছিলাম তখন খুব ভালো লাগতো, ওই বয়সটা ছিল, ঠিক আছে। কিন্তু এখন দেখি যে এটা তো একটা মারাত্মক ষড়যন্ত্র। তুমি দেখো, একটা ছেলে, ইয়াং ছেলে, সে একটা মেয়ের জন্য মারা যাচ্ছে এবং তার পুরো জীবনের সংগ্রাম সেই ছোট বয়স থেকে নিয়ে, অথচ সে জমিদারের ছেলে। আর যখন মারা যাচ্ছে গরুর গাড়ির মধ্যে, পড়েছো দেবদাস? দেবদাস পড়বে, অনেক কিছু শিখতে পারবে এবং খুব ইন্টারেস্টিং। এখন পড়বে, ওই সময় পড়লে তো অসুবিধা। পড়ার দরকার, তোমরা থেকে পড়ো না, কারণ তোমাদেরকে পড়তেও দেবে না। পড়তে দেবে কী করে? তোমরা সিনেমা দেখবে, সিনেমাও তো দেখোনি। সিনেমাটা দেখলে অনেক কিছু জানতে পারবে, কিন্তু ওই পড়লে তার থেকে ভালো জানতে পারবে। তো দেবদাস উপন্যাসটা আমি অনেক আগে পড়েছি, তারপরে ওর ফিল্মও দেখেছি, মানে বাংলাটাও দেখেছি, হিন্দিটাও দেখেছি, ঠিক আছে। এতে তেমন বিশেষ কিছু নেই। তো সব মিলিয়ে জিস্ট কি? জিস্ট হচ্ছে যে একটা ইয়াং ব্রিলিয়ান্ট ছেলে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে একটা মেয়ের জন্য। এবং এই উপন্যাস পড়ে, এই সিনেমাগুলো দেখে কত হাজার হাজার পুরুষ যুবক তারা তাদের জীবন বরবাদ করে দিয়েছে, তার কোনো নেই। আগের যুগে মানুষ কি হতো? সে হিরো, রিয়েল হিরো হওয়ার চিন্তাভাবনা করতো, ঠিক আছে, যে সমাজের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে, বা ন্যায় প্রতিষ্ঠা করবে, সে যোদ্ধা হবে, সে করবে, এইসব ব্যাপারগুলো ছিল, ঠিক আছে। তারপরে তখনকার দিন নারীরাও পছন্দ করতো যে আমার স্বামী সে খুব বীর পুরুষ হবে, যোদ্ধা হবে, সে অনেকের সঙ্গে লড়াই করতে পারবে, সে কাপুরুষ হবে না, ভীত সন্ত্রস্ত হবে না, এরকম তারা মনে করতো। এবং যুদ্ধে গিয়ে মারা গেলে তারা গর্ববোধ করতো। আর এখনকার মেয়েরা কি মনে করে? এরা মনে করে আমার স্বামী যুদ্ধে যাবে না, কিন্তু জিমে গিয়ে মাসেল ফোলাবে, ঠিক আছে। আমার যে বয়ফ্রেন্ড, সে এরকম মাসেল ফুলিয়ে রাখবে, জিমে গিয়ে বিশাল কষ্ট করবে। আর বাস্তবে যখন লড়াই করার ব্যাপার আসবে, তখন সে সরি, ও ঠিক আছে, থ্যাংক ইউ বলে কেটে পড়বে। এই জন্য ইয়াং জেনারেশন বা ব্রিলিয়ান্ট ছেলেপিলে তারা যুদ্ধে যেতে চায় না, বা সেনাবাহিনীতে নাম লেখাতে চায় না। কেন চায় না? এই জন্য তুমি দেখবে সেনাবাহিনীতে যারা যায়, তারা সাধারণত গরিব পরিবারের ছেলেপিলে, যারা নাচারে পড়ে যায় আর কি। কোনো ভালো অপশান থাকলে কোনো দিন সে সেনাবাহিনীতে যেতে চায় না। তার মানে কি, এইটা খুব একটা ভালো পেশা না। এবং সেনাবাহিনীতে চাকরি করে এরকম ছেলেদের বিয়ে হওয়াও কিন্তু মুশকিল। সহজে মেয়ের বাপ কিন্তু রাজি হয় না। কেন রাজি হয় না? যে কবে মারা যাবে তার ঠিক নেই, কী হবে, পঙ্গু হয়ে যাবে, আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, কি দরকার। সহজে কেউ রাজি হয় না। তারপরে হয় যেহেতু সরকারি চাকরি, আর যুদ্ধ এখন হচ্ছে না, ব্যারাকে ট্যারাকে বসে থাকতে, এই জন্যে বিএসএফ হলে আবার সীমান্তে থাকতে হয়, তো ওদের আবার বিয়ের বাজারে দর একটু কম, আর্মি হলে আবার দর একটু বেশি। যাই হোক, তো টোটাল যে গডলেস সিভিলাইজেশন ইয়াং জেনারেশনকে কী করেছে? নপুংসক বানিয়ে দিয়েছে। আর এদের টোটাল যে মোস্ট প্রোডাক্টিভ এজ, সেটা হচ্ছে 20 to 35। এই 20 to 35 এই পুরো সময়টাই এরা কি করে? মেয়েদের পিছনে, আর ক্রিকেট, ফুটবল, আর নেশার দ্রব্য, বাস, এদের সময় শেষ। এরপরে গিয়ে সে কী হয়ে যায়? সে মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে উইক হয়ে যায়। আফটার 35 তার আর কোনো, সে তো তখন তার নিজেকে নিয়েই টেনে টেনে বেড়ায়, মানে তার নিজের কাছে বোঝা হয়ে যায়। সে তখন ভাবে হায় হায় কী করবো, হ্যাঁ, চাকরি বাকরি কী হবে, ইনকাম কী করবো, বাপ মা তো বুড়ো হয়ে গেছে, বিয়ে শাদী করতে হবে। এরপরে ফিজিক্যালি দুর্বল হয়ে গেছে, তারপরে বিভিন্নভাবে তার যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, বিয়ে শাদী যে করবে সে সাহসও পায় না বিভিন্নভাবে সে, কারণ যে সেক্সুয়াল হরমোন, সেই হরমোনের উপরে ডিপেন্ড করে মানুষ ফিজিক্যালি কত স্ট্রং হবে। সেক্সুয়াল হরমোন প্রোডাকশন যখন শরীরে বন্ধ হয়ে যাবে, তখন মানুষ ধীরে ধীরে বুড়ো হয়ে যাবে, মানে দুর্বল হয়ে যাবে। তো ইয়াং বয়সে যখন কোনো ছেলে দুর্বল, তার মানে অবভিয়াসলি 100% তার সেক্সুয়াল যে হরমোন, সেই হরমোন প্রোডাকশন কমে গেছে। তো তাকে স্ট্রং হতে গেলে আগে ওই প্রোডাকশন বাড়াতে হবে, অথবা তার মিসইউজ বন্ধ করতে হবে। তা নাহলে ওই সারা জীবন ক্যাপ লাগাতে হয়ে থাকবে, এটুকুনি দৌড়লে হাঁপাবে, ঠিক আছে, এরকম খুঁজে হয়ে চলবে। পুরো বডি স্ট্রাকচার থেকে বলে দেওয়া যায়, বা যারা অভিজ্ঞ ডাক্তার বলে দেবে যে এর এই ধরনের রোগ আছে কিনা, বডি ফিটনেস থেকে বলে দেওয়া যায়।
চোখ টোক, বডি ফিটনেস, দাঁড়ানোর ভাবভঙ্গি, অনেক সব ব্যাপার স্যাপার আছে। তো এই যে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে সে একেবারে ইউজলেস। তারপরে 35-এর পরে আর কী করবে? এরপরে এখন তাদেরকে আরেকটা কি, যে ওই যে বিয়ে করব অনিশ্চিত একটা এর ব্যাপারে, এবার যে যৌন চাহিদা বা যে একটা চরম আগ্রহ, সেই ব্যাপারটা যখন সে অবদমিত করছে অথবা সে খারাপভাবে ইউজ করছে, তার একটা মানে আফটার এফেক্ট তার নিজের উপরে আসছে। ফলে সে একটা পর্যায়ে গিয়ে ওর যে স্বাভাবিক ক্ষমতা সেটাকে ধরে রাখতে পারছে না। মানসিক এবং শারীরিকভাবে সে এত বেশি দুর্বল যে সে আর কিছু ভাবতেই পারে না। তখন তো সমাজ, দেশ তো অনেক দূরের কথা, নিজের বাপ মা, আত্মীয় স্বজন বা নিজের সন্তানদের কথা ভাবতে গিয়ে তার দম বন্ধ হয়ে যায়। তারপরে এভাবে সে দুনিয়া থেকে চলে যায়। অধিকাংশের এই অবস্থা। তো যেটা বলতে চাইছিলাম, যে এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি এরা যুদ্ধে জড়ায়, তাহলে ইসরায়েল মাঝখান দিয়ে ফায়দা নেবে, সেটা হচ্ছে পৃথিবীর বড় বড় শক্তিগুলো সব একে অপরের সঙ্গে যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে, এবং পৃথিবীর মেট্রো সিটি যেগুলোকে বলা হয় মহানগর, ঠিক আছে, মেট্রো সিটিগুলো অধিকাংশ ধ্বংস হয়ে যাবে। জনসংখ্যাও মোর দ্যান 50% ধ্বংস হয়ে যাবে, কি তারও বেশি। এরপরে ওই রুরাল এরিয়াটা বেঁচে থাকবে, এবং এই পুরো এলাকার শাসন ক্ষমতা কার আসবে? ইসরায়েলের হাতে। কিন্তু এখানে যারা এই ইসলামপন্থী যারা, বা যারা ইমাম মেহেদির অপেক্ষা করছে, বা যারা চাইছে যে অপারেশন, এই অবিচার, এই নির্যাতন, এই জুলুম এবং এই গডলেস সিভিলাইজেশন ধ্বংস, তাদের জন্য এটা একটা সুখবর। কারণ এই যে জেলখানার মতো ন্যাশনাল স্টেটগুলো, এই যুদ্ধ ছাড়া আর কোনো কিছু দিয়ে ধ্বংস করা সম্ভব না। তো এরা যখন ধ্বংস হয়ে যাবে, তখন মানুষ স্বাধীন হয়ে যাবে। এবং এই যে 1 বছর 2 বছর 3 বছর যুদ্ধে মানুষ আরাম আয়েশ ভোগ এ সব কিছু ভুলে যাবে। তখন মানুষ আবার মাটিতে নেমে আসবে। তখন সে নিজে লাঙল দিয়ে জমি চাষ করবে, সে নিজে গরু ছাগল পুষবে, সে দুধ দহন করবে, সে ছাগল বকরি জবাই করে মাংস এক জায়গায় করবে, সে নিজে রান্না করবে, নিজে খাবে, তার এসি, ইলেকট্রিক, আর তারপরে মোবাইল, ইন্টারনেট, সমস্ত কিছু সে ভুলে যাবে। এই 5-7 বছরের ট্রেনিংয়ে সে আবার তার হারানো শক্তি ফিরে পাবে। এরপরে এই শক্তি দিয়ে সে আর দুর্বল হয়ে গেলে, বিপদে পড়লে মানুষ আবার বেশি বেশি করে আল্লাহ স্মরণ করে, ঈশ্বরের স্মরণ করে। তো মানুষ যে ধর্মেরই হোক, সবাই আবার ধর্মের দিকে ফিরে আসবে। তখন তার কাছে গড একটা ভ্যালু রাখবে, কারণ সে তো লাস্ট 3-4 বছর ধরে শুধু আল্লাহ করেছে, খালি ঈশ্বর ঈশ্বর ভগবানই করেছে, তাই না? ও মাই গড করেছে, কারণ তার তো আর কোনো উপায় নেই। চারিদিকে তো শুধু দেখছে বোম আর বন্দুক আর বারুদ আর ধ্বংস, ঠিক আছে। তারপরে এসির কথা তো ভুলেই গেছে, কোথাও ইলেকট্রিসিটি নেই, কোথাও তোমার মোবাইল নেই, কোথাও কিছু নেই। সে নিজে আবার সেই হাতে বোনা তোমার সেই যে তাঁত দিয়ে সে কাপড় বোনা শুরু করেছে, এই সমস্ত করা শুরু করেছে। তার সেই এরকম সুন্দর মেশিনে বোনা এই যে জামা, পাঞ্জাবি বা এই সমস্ত টি শার্ট, রেমন্ড, আর কি ক্যালভিন কেলিন, তারপরে কি পিটার ইংল্যান্ড, আর কত কিছু, সব বিশাল বিশাল ব্র্যান্ড। আবার সব আমাদের ফিল্ম স্টাররা আবার আজকাল সব ব্র্যান্ড বের করছে। একটা শার্টের দাম কত? 35,000 টাকা। প্যান্টের দাম কত? 56,000 টাকা। তো এইসব দিন চলে যাবে, এবং সেই সময় আবার নতুন করে খুব সহজে এরকম একটা জাস্ট স্টেট তৈরি করা খুব সহজ হবে, এবং সেই সময় আবার নতুন করে মুভমেন্ট শুরু হবে, এবং খুব সহজে তখন লড়াইটা কী হবে? সমানে সমানে হবে। এবং ওই ইসরায়েল পুরো ওই এলাকা দখল করার পরে সমস্ত, মানে ইসরায়েলের হাতে হোক বা অন্য কারো হাতে হোক, আর আরবদের ধ্বংস, এটা আল্লাহ বলেইছেন কোরআনে, হাদিসে নবীজি বলেছেন যে অইলুল আরবের ধ্বংস হবে। তো আরবরা যেহেতু বিট্রে করেছে, সেই কারণে আরবরা ধ্বংস হবে। আরবরা ধ্বংস মানে কি? এখানে অ্যাকচুয়ালি বোম্বিং কোথায় হবে? রিয়াদে হবে, আর নাহলে তোমার দামাস্কাসে হবে, বাগদাদে হবে, নাহলে তোমার ওই যে যেখানে আছে কী জানো, সেই বুর্জ আল খলিফা, এগুলোকে ধ্বংস করা হবে, ঠিক আছে। এমনি তো যারা বেদুইন, মনে করে মরুভূমির মধ্যে তাঁবুর মধ্যে থাকে, এখানে তো বোম মেরে লাভ নেই, এদের বোম মেরে লাভ কী? তো আরবরা ধ্বংস হবে মানে এই যে গডলেস সোসাইটির যারা পৃষ্ঠপোষক এবং চরম ভোগবিলাসী, এদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। এদের নিশ্চিহ্ন হওয়াই দরকার, এদের বেঁচে থেকে লাভ নেই। তো এগুলো তো হচ্ছে তোমার এটাকে বলা যায় কি ষাঁড়, বুঝলে? ষাঁড় কোনো কাজে আসে না, জানো তো। এই ষাঁড়কে যদি দিয়ে তুমি গাড়ি টানতে যাও, গাড়ি টানতে পারবে না। আর ষাঁড় তোমার নাঙলও চষতে পারে না, নাঙল চষার জন্য বলদ লাগে, বুঝলে? তো এগুলো হচ্ছে ষাঁড়, এদের কোনো কাজ। ইভেন এরা যে পায়খানা করে, মানে যে গোবর, এই গোবরটা দিয়ে তুমি বানাতে পারবে না। ষাঁড়ের যে গোবর, এটা দিয়ে তুমি ঘুঁটে বানাতে পারবে না,
এটা এমনই টাইপের, তোমরা যদি খেয়াল করো এটা দিয়ে ঘুটে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি সার খাও, অসুবিধা নেই, কিন্তু এখন খেতে যাও না, ধরে তোমার একদম আমাদের হিন্দু ভাইরা তোমার কিন্তু সাইজ করে দেবে, খবরদার এই কথা মুখে উচ্চারণ করো না। যে দেশে আছো সেই দেশের নিয়মকানুন মেনে চলো। যাই হোক, তো এখন এই যুদ্ধ যত দ্রুত শুরু হবে তত দ্রুত এই গডলেস সিভিলাইজেশন তার সমস্ত অহংকার সহ মুখ থুবড়ে পড়বে, এবং তারপরে পুরো দুনিয়া মুক্ত হবে, এবং আবার দুনিয়াতে নতুন করে বসতি জেগে উঠবে। সেই নচিকেতার গান মনে আছে? বসতি আবার উঠবে জেগে, পৃথিবী আবার শান্ত হবে। তো পৃথিবী শান্ত হওয়ার জন্যে পৃথিবী উত্তপ্ত হওয়ার দরকার। ফলে এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে আমার অবজারভেশন, আমার ইন্টারপ্রিটেশন। তোমরা আমার সাথে একমত নাও হতে পারো, কিন্তু আমি খুব ইগারলি আই অ্যাম ওয়েটিং ফর দ্যাট গ্রেট ওয়ার, অ্যান্ড আই কনসিডার ইট অ্যাজ এ ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর দি especially for Muslim Ummah and in general for all mankind. তো এটার জন্য আমাদের যখনই যুদ্ধটা শুরু হবে তখনই আমাদেরকে আলহামদুলিল্লাহ পড়া উচিত। আর মানুষ মরে যাওয়া এইটা তো কিছু না, মুসলমান তো বিশ্বাসী হচ্ছে যার যখন মৃত্যু আসবে তখন সে মারা যাবে, আর মরার জন্যই তো দুনিয়াতে এসছে, থাকার জন্য কেউ এসছে নাকি? আর কোন বিপ্লব মৃত্যু ছাড়া হয়েছে? কোন বিপ্লব হয়েছে দুনিয়াতে? কোনো বিপ্লব কোনো কিছু করতে গেলে তোমাকে ভাঙাচুরা করতেই হবে। তো এইটাতে কিছু যায় আসে না। আমরা হয়তো দেখছি বিশাল কষ্ট করে মারা যাচ্ছে, আল্লাহ বলছেন শহীদদের পিঁপড়ে কামড়ালে যেমন কষ্ট তার থেকে কম কষ্ট। তো এটা নিয়ে আমাদের তো কোনো মাথা ব্যথা নেই। ফলে আমাদের এখানে শুধুমাত্র দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক, তাদেরকে মাফ করে দিন এবং জান্নাত নসিব করুন, বাস এটা আমাদের সবচেয়ে বেশি দোয়া হওয়া উচিত। আর দুনিয়াতে কীভাবে মারা যাচ্ছে না যাচ্ছে এটাতে কিছু যায় আসে না। তো সব মিলিয়ে পুরো আমেরিকার যে রাজত্ব দুনিয়াতে সেটা শেষ হওয়ার একেবারে দ্বার প্রান্তে। আর খুব শীঘ্রই এই যুদ্ধ আমেরিকা চাক অথবা না চাক আমেরিকাকে ইসরায়েল টেনে আনবে এবং এটা শুরু হবে। আর এটা শুরু হলেই পৃথিবী আবার মুক্ত হবে। তো আমাদেরকে এখন থেকেই যেটা প্রস্তুতি নেওয়ার দরকার নবীজির ওই হাদিস অনুযায়ী, যে তোমরা ওই সময়ে শহর এবং নগরগুলো ছেড়ে পাহাড়ে জঙ্গলে চলে যাবে তোমাদের বকরি এবং তোমাদের ছাগলগুলো নিয়ে, এবং সেখানে বসবাস করবে। অর্থাৎ এই যে গডলেস সিভিলাইজেশনের যে চাকচিক্য, এই ইলেকট্রিসিটি, মোবাইল, ইন্টারনেট আর এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আমাদেরকে ওই একেবারে ন্যাচারাল লাইফ লিড করা, মানে প্রকৃতি থেকে সরাসরি আমাদের প্রয়োজন মেটানোর যে উপায় উপকরণ সেগুলো রপ্ত করতে হবে আমাদের, যেন আমরা নিজেরা পশুপালন করতে পারি, নিজেরা চাষাবাদ করতে পারি, নিজেরা আমাদের পানীয় জল। আমরা এখন কেনা পানি ছাড়া খেতে পারি না, কিন্তু তখন আমরা কোথায় পাবো? তখন তো তুমি ওই মিনারেল ওয়াটার 10 টাকা 20 টাকা ব্যারেল দিয়ে যে কিনে আনছো 20 লিটারে, সেটা তো পাবে না। তো তোমাকে সেই পদ্ধতিগুলো জানতে হবে যে কীভাবে তুমি পিউরিফাই করবে ওয়াটার, কীভাবে তুমি আগুন জ্বালাবে, কীভাবে এই সমস্ত কিছু। এবং সবচেয়ে বড় কথা যে এর মধ্যে থেকেও বিলাসী না হওয়া, বিলাসিতা কমিয়ে ফেলা। হ্যাঁ, যত কম ইলেকট্রিসিটি ব্যবহার করা যায়, যত কম পাখা ব্যবহার করা যায়, যত কম এসি ব্যবহার করা যায়। হ্যাঁ, যদিও আমরা এসির মধ্যে বসে কথা বলছি অ্যাকচুয়ালি রেকর্ডিং করার জন্যে, হ্যাঁ, কিন্তু এইটা যারা যত মাটির সঙ্গে লেগে থাকবে যে জনগোষ্ঠী, তারা তত সহজে ব্যাপারটাকে মোকাবিলা করতে পারবে। মনে করো যে প্রত্যন্ত মরু এলাকার কোনো মরুদ্যানের মধ্যে যে বেদুইন লোকজন বসবাস করে, তাদের কোনো সমস্যা হবে না, তাদের কাছে ওই বম্বিং বা এই সমস্ত যুদ্ধের পলিউশনও পৌঁছাবে না। বা মনে করো যারা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে জঙ্গলে বসবাস করে, তাদের কিছু হবে না। অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যাবে কারা? যারা এই বড় বড় শহরে বাস করে, যারা এবং ওই শহরে যাওয়ার জন্য গ্রামের যে লোকগুলো তারা এখন অপেক্ষা করে, তারা আফসোস করে, হায় যদি কখনো যেতে পারতাম। একটু পয়সা হলে মানুষ চলে যায় নিউ টাউনে, আর একটু পয়সা হলে চলে যায় তোমার ব্যাঙ্গালোর বা দিল্লির কোনো অভিজাত এলাকায়, আর একটু পয়সা হলে লন্ডন বা নিউ ইয়র্কে কোথাও চলে যায়। ঠিক আছে, এগুলো মানুষ করে, কিন্তু তখন নিজেরা আফসোস করবে যে হায় কেন আসলাম। কারণ বম্বিংয়ে যদি মানুষ মরে 10টা, না খেয়ে পানি, দুধ আর ওষুধের অভাবে বাকি 90টা মরে যাবে। কারণ ওদের তো নিজস্ব কিছু নেই, সব তো বাইরে থেকে সাপ্লাই হয়। তো বাইরে থেকে কে যাবে? সবজিওয়ালাগুলো তো আর কষ্ট করে যাবে না মরার জন্যে। সবজিওয়ালা সবজি নিয়ে যাবে না, পানির সাপ্লাই যাবে না, দুধ যাবে না, মাংস যাবে না। হ্যাঁ হ্যাঁ, তো কেউ গ্রাম থেকে যাবে না, বরং গ্রামের লোকজন সেগুলোকে স্টোর করার চেষ্টা করবে। তো ওই সময় কি হবে? ওই সময় যারা শহরে গিয়েছিল তারা খুব আফসোস করবে। মানে এখানে একটা গল্প বলে আমি আমার আলোচনা শেষ করি। গল্পটা হচ্ছে এরকম যে এক রাজ পরিবারে প্রতিদিন খুব ভালো মন্দ রান্নাবান্না হতো, খাওয়া দাওয়া হতো।
তো ডাইনিং টেবিলে যখন বসে খেত তো জানলা দিয়ে ওই জানলার বাইরে একটা গাছে একটা মোরগ বসে বসে সে ভাবতো যে ভাই যদি আমি কোনোদিন ওদের সঙ্গে বসে খেতে পারতাম। তো সে খুব এরকম মনে মনে চাইতো যে এই পোলাওয়ালাও এত সুন্দর সুন্দর জিনিস, এগুলো যদি আমি একটু খেতে পারতাম খুব ভালো হতো। তো ঘটনাচক্রে একদিন সেই মোরগ ওই ডাইনিং টেবিলে এসে হাজির হলো, কিন্তু খেতে নয়, খাবার হিসাবে সুন্দর রোস্ট করে তাকে প্লেটে করে নিয়ে এসে হাজির করলো ডাইনিং টেবিলে। তো আজকে গডলেস সিভিলাইজেশনের যে মেন মেট্রোপলিটন সিটিগুলোতে এই যারা গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল থেকে যাওয়ার জন্যে করছে, তাদের পরিণতি ঠিক ওই মোরগের মতো হবে, আসবে ডাইনিং টেবিলে কিন্তু খেতে নয়, খাবার হিসাবে। তো যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।